আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে। হ্যাঁ হ্যাঁ। দাদা। আচ্ছা, তাহলে আজকে আমরা ডিএসসির লেকচার 1 শুরু করব। তো তার আগে আমরা কিছু কথাবার্তা আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে এই পেপারটা মূলত তোমাদের 50 নম্বরের একটা পেপার। যেমন করে যেমনভাবে হয় ঠিক একই রকম ইম্পর্টেন্স এই পেপারেই আছে। হ্যাঁ, তো করে যতটা গুরুত্বপূর্ণ তোমরা কোর পেপারগুলোকে দাও, ঠিক ততটাই গুরুত্ব তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে? তো এখানে টোটাল 50 নম্বরের পেপার। যেমনভাবে ইন্টারনাল হয় এরকমভাবে ইন্টারনাল হবে, 40 মার্কসের এক্সটার্নাল হবে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে করে যেমন আমাদের টাইমটা লাগে একটা 50 নম্বরের পেপারে, যতটা শেষ করতে যতটা টাইম লাগে এই পেপারটা অতটা টাইম লাগবে না। মানে 50 নম্বরের পেপার হলেও এখানে তোমার টাইমটা কম লাগবে। টাইমটা কম লাগবে মানে ঠিক অর্ধেক মতো টাইম লাগবে। তো ওখানে তোমার যেমনভাবে আমরা একটা সেমিস্টারে মাসে 8টা করে ক্লাস নিয়ে আমরা করতাম। হুম, তো সেখানে এখানে মোটামুটি 4টে 5টা করে ক্লাস নিলে, মাসে 4টে 5টা করে ক্লাস নিলে হয়ে যাবে। তো সেরকম একটা ব্যাপার, সেরকমই সিলেবাস তোমাদের তৈরি করেছে। আচ্ছা, এবার এইখানে আমরা প্রথমে একটু ডিসকাস করে নেব যে ডিএসসিতে তোমরা যে পেপারটা চুজ করছো বা তোমাদের যে পেপারটা দেওয়া হয়েছে সেই পেপারটাতে কি কি জিনিস আছে আর কি। তো সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নেব, তারপর আমরা কি শুরু করতে চলেছি সেটাও নিয়ে আলোচনা করব। এবং সিলেবাসটা যেটা করেছে সেটা আমরা যদি আলোচনা করি, তো দেখবো যে বেশ ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র এখানে আছে। তোমরা যদি খেয়াল করো, পিডিএফটা দেখা যাচ্ছে তো? দেখো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। দেখো এখানে তোমরা যেটা চুজ করেছো, যে সাবজেক্টটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিএসসি 2। ডিএসসি 2, ডিএসসি 1 2 3 আছে, সেখানে তোমাদের 2 দেওয়া হয়েছে, মানে 1 আর 2 দেওয়া হয়েছে। 3টা তোমাদের দেওয়া হয়নি। 3টাতে তোমাদের কি আছে না, ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস। তোমরা যারা বোঝো না তারা একটু বুঝে নাও। দেখো, দেখো তোমাদের প্রত্যেক কলেজকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ডিএসসি 1 মানে অ্যাডভান্স ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি স্যারদের কাছে পড়তে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে তারপর হচ্ছে ডিএসসি 2, যেটা অ্যানালিটিক্যাল মেথডস ইন কেমিস্ট্রি, এইটা। আর আরেকটা ডিএসসি 3, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেথডস অফ কেমিক্যাল অ্যানালিসিস। এই যে সেটা হচ্ছে ডিএসসি 3, দেখতে পাচ্ছ ডিএসসি 3। এবার এই 3টে ডিএসসির মধ্যে তোমাদেরকে দুটো ডিএসসি নিতে হবে। তার মধ্যে তোমাদেরকে একটা প্রথম ডিএসসি আর সেকেন্ড ডিএসসিটা দেওয়া হয়েছে। প্রথমটা তো কম্পালসারি, আর সেকেন্ড ডিএসসিটাও দিয়ে দিয়েছে। মানে থার্ড ডিএসসিটা মানে ইনস্ট্রুমেন্টাল মেথড অফ কেমিক্যাল অ্যানালিসিস, এটা গত বছরও কাউকে দেয়নি, এবছরও আশা করি কাউকে দেবে না। হ্যাঁ, তবু বলেছিলাম যে কলেজ থেকে একটু কনফার্ম হয়ে নিতে যে কোনটা দিচ্ছে। তোমরা কি সবাই কনফার্ম হয়ে নিয়েছিলে? গত হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ, গত বছর সবাইকে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি দিয়েছিল, ইনস্ট্রুমেন্টাল কাউকে দেওয়া হয়নি। সুতরাং এটা অ্যানালিটিক্যালি সবাইকে দেবে। তবু যদি যাদের জিজ্ঞেস করা হয়নি তারা একটু জিজ্ঞেস করে নেবে। যদি ইনস্ট্রুমেন্টাল দিয়ে দেয় তাহলে একটু চেঞ্জ করে বলবে যে আমরা অ্যানালিটিক্যাল দেবো। তাতে তোমারই সুবিধা, কারণ অ্যানালিটিক্যাল যদি না নিয়ে ইনস্ট্রুমেন্টালটা নাও তাহলে তোমার দেখবে কোনো হেল্প কারোর ক্ষেত্রে তুমি পাবে না, কারণ ইনস্ট্রুমেন্টালটা কেউ আলাদা করে তোমার জন্য পড়াবে না। ওটা অল্প কয়েকজনই মানে হয়তো সেক্ষেত্রে তোমার থাকবে যদি দেয়। হ্যাঁ, কারণ মেজর পোর্শন কিন্তু সবাইকে অ্যানালিটিক্যালি দিয়েছে। তো এটা একটু কলেজ থেকে যারা কনফার্ম হয়নি কনফার্ম হয়ে নেবে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেটা পড়বো আর কি, আমরা যেটা আমাদের দায়িত্বে আছে সেটা হচ্ছে ডিএসসি 2। এই ডিএসসি 2তে আমাদের টোটাল দেখতে পাচ্ছ এখানে 50 নম্বর পেপারটা আছে। 50 নম্বর পেপারে টোটাল আমাদের 60খানা লেকচার লেখা রয়েছে। তার মানে 60খানা লেকচার মানে অ্যাকচুয়ালি আমার 2 ঘন্টার লেকচার যদি হয় তাহলে সেখানে মোটামুটি মানে মানে 1/3 হয় আর কি যে কোনো কিছু। তাহলে 1/3 মানে 20 লেকচার্স আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এইবার মানে এরা অ্যাকচুয়ালি তো 40 মিনিটের ক্লাস। হ্যাঁ, তাহলে 3 4 12, 2 ঘন্টা মানে তোমার 3 টাইমস। তো এখন 60 লেকচার্স মানে 20 লেকচার্স আমাদের এটা কমপ্লিট করতে হবে। এখন দেখা যাক কতদিন লাগে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আমরা এখানে একটু সিলেবাসটা দেখে নিই। সিলেবাসের ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে বেশ কিছু চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে। এখানে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে, যেগুলো তোমরা দেখবে পরবর্তীতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার ডিগ্রিতে যখন যাবে এই চ্যাপ্টারগুলো তোমাকে আবার সেখানে থাকবে। তো এখানে যদি একটু ভালো করে পড়ে নাও দেখবে ওখানে আর একদম হালকা হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, তো এখানে দেখো কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস অফ অ্যানালিসিস, এটা পুরোটাই ম্যাথমেটিক্যাল বেসড। হ্যাঁ, এটা আমরা করব, পুরো ম্যাথমেটিক্সের জিনিস এখানে। আচ্ছা, এইটা আছে অপটিক্যাল মেথডস অফ অ্যানালিসিস, এখানে স্পেকট্রোস্কোপিক পার্টগুলো আছে, পুরোটা স্পেকট্রোস্কোপি। আচ্ছা, থার্মাল মেথডস অফ অ্যানালিসিস, এটা মানে
মূলত মানে থার্মাল মানে বুঝতে পারছো হিট, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বিভিন্ন অ্যানালিসিস। আচ্ছা, এখানে ইলেকট্রো অ্যানালিটিক্যাল মেথড, সেখানে দেখতে পাচ্ছ তোমরা প্র্যাকটিক্যাল যদি করতে তাহলে বুঝতে পারতে এখানে পিএইচ মেট্রিক, পোটেনশিওমেট্রিক, কন্ডাক্টোমেট্রিক, টাইট্রেশনস, এইগুলো তোমাদের মানে বিএসসি তে প্র্যাকটিক্যাল রয়েছে। হ্যাঁ, তো এইগুলো এই প্র্যাকটিক্যালে থিওরিটা এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, মানে পিএইচ মেট্রি যেটা একটা মেশিন আছে, এটা পিএইচ মেট্রি পিএইচ এর মাধ্যমে ডিটারমাইন করা হয়। পোটেনশিওমেট্রি মানে হচ্ছে তোমার পোটেনশিয়ালের মাধ্যমে E0 ভ্যালু থেকে ডিটারমাইন করা হয়। আচ্ছা, কন্ডাক্টোমেট্রি মানে কন্ডাক্টেন্সের উপর বেস করে। তো এইগুলো প্রত্যেকটা হচ্ছে থিওরি, আমরা এখানে আলোচনা করবো, যেটা প্র্যাকটিক্যাল তোমাদের বিএসসি তে আছে। আচ্ছা, আর একটা সেপারেশন টেকনিক, এই সেপারেশন টেকনিকটা এখানে হচ্ছে তোমার ক্রোমাটোগ্রাফি, সবাই নাম শুনেছো ক্রোমাটোগ্রাফি, তারপর সলভেন্ট এক্সট্রাকশন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ক্রোমাটোগ্রাফির মধ্যে আবার অনেকগুলো আছে, যেমন ধরো হচ্ছে আইসি, হ্যাঁ, জিএলসি, জিপিসি, টিএলসি, এইচপিএলসি, এগুলো সবই তোমাদের প্র্যাকটিক্যালে। তার মধ্যে টিএলসি টা তোমাদের প্র্যাকটিক্যালে তো অবশ্যই আছে। আচ্ছা, এবার এইগুলো এইগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে তোমাদের সেপারেশন মেথডস। হ্যাঁ, এখানে বিভিন্ন জিনিস আমরা আলোচনা করবো। এখানে সলভেন্ট এক্সট্রাকশন দেখতেই পাচ্ছ, এগুলো নিয়ে আলোচনা হবে। তো এই মূলত এই হচ্ছে একটা ওভারঅল সিলেবাস, এগুলো নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। তো আমরা যদি পুরো জিনিসটাকে একটু খুব সিম্পলিফাইড ওয়েতে সিলেবাসটাকে লিখি, তাহলে কিরকম জিনিসটা হয় আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের এখানে শুরু হবে হচ্ছে ডিএসি 0 to T, মানে থিওরি, এই টপিকটা আছে এখানে। ডিএসসির কি কোনো প্র্যাকটিক্যাল থাকে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো তোমাদের আছে, তুমি সিলেবাসে দেখো না প্র্যাকটিক্যাল আছে, তা তোমাদের তো ভাগ্যে প্র্যাকটিক্যাল নেই। হ্যাঁ, সুতরাং ওই প্র্যাকটিক্যালটা দেখা যায় এই যে, যেমন ধরো এই যে এইগুলো কেমিস্ট্রি ল্যাব, ঠিক আছে, দেখতে পাচ্ছ, সেপারেশন টেকনিক, সলভেন্ট এক্সট্রাকশন, হ্যাঁ দাদা। প্র্যাকটিক্যালগুলো সিলেবাসে দেওয়া হয়েছে। স্পেকট্রোফটোমেট্রি, এগুলো আছে। কিন্তু এই প্র্যাকটিক্যালগুলো কতটা কলেজে, মানে এমনি সময় মানে অফলাইন হলেও আমার সন্দেহ আছে কতটা কলেজ করাবে, কারণ এত বেশি প্র্যাকটিক্যাল, কলেজ হাঁপিয়ে উঠবে আর কি। কলেজ প্র্যাকটিক্যাল করাতে পারবে, তুমি দেখতেই পাচ্ছ, কেন আমরা এই প্র্যাকটিক্যালগুলো যখন করেছিলাম, তখন এগুলো কিন্তু খুব লেন্দি প্র্যাকটিক্যাল। মানে তুমি এই যে ক্রোমাটোগ্রাফিক সেপারেশন বলো, সলভেন্ট এক্সট্রাকশন বলো, এগুলো খুবই কিন্তু লেন্দি প্র্যাকটিক্যাল। তো তোমার কোরে প্র্যাকটিক্যাল আছে, প্লাস এখানে প্র্যাকটিক্যাল, ডিএসসিতে প্র্যাকটিক্যাল, এবার কলেজগুলো কতটা প্র্যাকটিক্যাল করাবে আমার সন্দেহ আছে। তো যেটা হবে মনে হয় হয়তো বেছে বেছে করাবে, মানে বাদ দিয়ে 3টে থাকলে একটা করাবে, এইভাবে করাবে আর কি। কিন্তু তোমাদের যেহেতু এখন অনলাইন, তো এখন তো কোনো প্রশ্নই নেই, বুঝতে পেরেছো? প্র্যাকটিক্যালটা নিয়ে আমি কি আর বলবো। ওকে, আচ্ছা, তাহলে তাহলে এটা হচ্ছে ডিএসসি টু থিওরি। আচ্ছা, এখানে আমরা একটু সিলেবাসটা আলোচনা করব। আচ্ছা, আমাদের এখানে তাহলে সাবজেক্টটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল মেথডস ইন কেমিস্ট্রি। অ্যানালিটিক্যাল মেথডস ইন কেমিস্ট্রি, আজকে আমাদের লেকচার 1। ওকে, দেখ, আমরা যদি একটু সিলেবাস নিয়ে ডিসকাস করে নিই, তাহলে সিলেবাসটা, আমাদের ওভারঅল সিলেবাসটা যেটা থাকছে, 1 নম্বরে আছে হচ্ছে আমাদের হচ্ছে ডেটা অ্যানালিসিস, যেটাকে সিম্পলি বলা হয় ডেটা অ্যানালিসিস বা এরর অ্যানালিসিস। হ্যাঁ, আমরা এখানে লিখবো ডেটা অ্যানালিসিস, যেটা সিলেবাসে অন্যরকম কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এরকম কিছু একটা লেখা আছে। সেখানে আমাদের মূলত ডেটা অ্যানালিসিস আছে। এখানে তোমাদের মার্কস আছে 6, মার্কস আছে 6। মূলত এটা দুটো ক্লাসে আমাদের, আহ, দুটো বা আড়াইখানা ক্লাসে আমাদের এটা শেষ করতে হবে। আচ্ছা, 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অপটিক্যাল মেথডস অফ কেমিস্ট্রি বা অপটিক্যাল মেথডস অফ অ্যানালিসিস। অপটিক্যাল মেথডস অফ অ্যানালিসিস, এখানে তোমার আছে 16 মার্কস। এখানে অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপি আর কি, 2 নম্বরটা আর কি। আচ্ছা, 3 নম্বর যেটা আছে থার্মাল মেথডস অফ অ্যানালিসিস।
থার্মাল মেথডস অফ অ্যানালিসিস, এটাতে হচ্ছে 6 মার্কস। 4 নাম্বার হচ্ছে তোমার ইলেকট্রো অ্যানালিটিক্যাল মেথডস। ইলেকট্রো অ্যানালিটিক্যাল মেথডস, সেখানে তোমাদের বলেছে 8 নম্বর। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে সেপারেশন টেকনিক্স। এটা একটা বেশ বড় চ্যাপ্টার, বড় এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেপারেশন টেকনিক্সে তোমাদের আছে 14 মার্কস। ওকে, তাহলে টোটালটা করলে কত দাঁড়াচ্ছে তোমার? 50 হচ্ছে। 14, 22, 28, তাহলে 50। ওকে, এবার এই 50-এর মধ্যে স্বাভাবিকভাবে 10 নম্বর তোমাদের ইন্টারনাল ফিল্টারলে চলে যাবে, আর 40 নম্বর তোমার থিওরি পরীক্ষা হবে, এক্সটার্নাল পরীক্ষা। লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমরা দেখো দেখো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, মানে ডেটা অ্যানালিসিস। তো ডেটা অ্যানালিসিস দিয়ে আমরা শুরু করবো। এটা একটা ছোট ইউনিট, হ্যাঁ, মার্কস 6 মার্কসের আছে। তো এটা আমাদের দুটো কি আড়াইটা ক্লাসে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো আমরা শুরু করবো আজকে ডেটা অ্যানালিসিস। ওকে, দেখো ইন্ট্রোডাকশন। আচ্ছা, দেখো ব্যাপারটা হচ্ছে যে ডেটা অ্যানালিসিসে আমরা অ্যাকচুয়ালি কি আলোচনা করতে চাইবো এখানে অ্যাকচুয়ালি। দেখো, ডেটা মানে হচ্ছে তথ্য, মানে আমাদের যে কোনো কিছু মেজারমেন্ট বা যে কোনো কিছু মেজার করে সেখান থেকে কিছু ডেটা আমরা পাই, তথ্য আমরা পাই, এবং সেটাকে অ্যানালিসিস করি যে কতটা ঠিক হলো কতটা ভুল হলো, এই জিনিসগুলো দেখি। তো ঠিক তেমন ভাবে আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই তোমাকে, এটা হচ্ছে ধরো আমি যে কোনো একটা ধরো একটা যে কোনো আমি আমার কাছে একটা পেন আছে। এই পেনটাকে ধরো বলা হলো যে এই পেনটার লেন্থ বার করো। তো এটার একটা অরিজিনাল তো লেন্থ আছেই। হুম, এবার এই পেনটার লেন্থ বার করতে বলা হলো তোমাদের মধ্যে কয়েকজনকে বা সবাইকেই বলা হলো। তাহলে দেখো এটা যখন লেন্থ বার করতে যাবে তুমি তখন কি স্কেল বসাবে, স্কেল বসিয়ে এটা টোটাল লেন্থটা বার করতে চাইবে। এবার এর তো একটা অ্যাকচুয়াল ভ্যালু আমার কাছে আছে। এবার তোমাকে যখন এক্সপেরিমেন্ট করতে দেওয়া হবে যেটা লেন্থ বলো, তুমি বলো আমার ধরো এইটা থেকে এটা লেন্থ আছে মোটামুটি ধরো ধরো মনে করো 6.5 ইঞ্চ, এরকম একটা লেন্থ আছে। এটা হচ্ছে এক্সাক্ট 6.5 ইঞ্চ বা 6.52 ইঞ্চ, আরো আরো একটা ডেসিমেল এ করে দিলাম, 6.52 ইঞ্চ। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে বলো দেখি এটা লেন্থ মেজার করে বলো তোমাকে কত, তো তাদের মধ্যে একজন বলল 6.1, কেউ বলল 6.55, কেউ বলল 6.6, কেউ বলল 6.4, কেউ 6.53, কেউ বলল 6.56। তাহলে এই যে বিভিন্ন ডেটাগুলো পেলাম, এই ডেটাগুলো কি হলো? এই ডেটাগুলো কি আমার যে অ্যাকচুয়াল যে একদম রেজাল্ট, সেই রেজাল্টের
একদম তার সঙ্গে সমান হলো? না দাদা। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম ডেটা দিল, তাদের মধ্যে স্লাইড চেঞ্জ আছে। তার মানে এই যে মেজারমেন্টটা হলো, এই মেজারমেন্টটা হওয়ার পরে আমি বলতে পারবো না যে তোমাদের মধ্যে কেউ এররলেস এক্সপেরিমেন্ট করেছো বা এররলেস ডেটা কালেক্ট করেছো। কিছু যে বলেছো 6.51 সেও কিন্তু এরর বলেছো, মানে ভুল বলেছো। কারণ এর অ্যাকচুয়ালি আমি এর ট্রু ভ্যালুটা যেটা, সেই ট্রু ভ্যালুটা হচ্ছে 6.52। তাহলে 6.52 ইঞ্চি যদি হয়, সেটা তুমি বলছো 6.51 বা 6.53, তুমি লাস্ট ডেসিমেলটাকে গন্ডগোল করছো। তার আগ পর্যন্ত তোমার ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছ তোমার রেজাল্ট যেটা, তুমি যেটা ডেটাটা আমাকে বললে, সেটা পুরোপুরি এররলেস হলো না। তো এই জিনিসটা যে কোনো কেউ যদি মেজার করে, সবসময় কি হবে, কিছুটা হলেও সে ভুল বলবে, কখনোই এক্সাক্ট বলতে পারবে না, তার মেজারমেন্টে একটু ভুল থাকবেই। এটা সবারই, সব ক্ষেত্রে। তুমি যখন একটা টাইট্রেশন করো, টাইট্রেশনে যে ভ্যালুটা, সেই টাইট্রেশনের ভ্যালুটা তুমি টাইট্রেট করবে, তুমি যদি একই টাইট্রেশন বারবার করো, তাহলেও দেখবে স্লাইট একটু চেঞ্জ হবেই প্রত্যেকটা অবজারভেশনে। একদম প্রত্যেকটা, তুমি 10বার যদি একই টাইট্রেশন করো, 10বারই একদম সেম রেজাল্ট আসবে। সেম মানে একদম এক্স্যাক্টলি সেম, এটা কিন্তু হবে না কখনো। পয়েন্ট মানে 1 ml এরও পার্থক্য হলেও হবে, ঠিক আছে? তো এই যে যে এররলেস ডেটা কালেকশন, এটা কখনো হতে পারে না। তোমার এক্সপেরিমেন্টে বা মেজারমেন্টে কিছুটা ভুল থাকবেই। তো এই যে ভুল থাকা, এই ভুল থাকাটাকে নিয়েই আলোচনা আমরা করব এই টপিকগুলোতে, মানে এই যে ডেটা অ্যানালিসিসে, যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে পুরোপুরি অ্যাকিউরেসি থাকে না, কিছুটা হলেও কি থাকবে, এরর থাকবে। তার মানে এররলেস এররলেস ডেটা কালেকশন পসিবল, ঠিক আছে? তো সেইটাই আমরা আজকে এখান থেকে শুরু করব, যে এই কথা থেকেই, যে এররলেস এক্সপেরিমেন্ট কখনো সম্ভব না, বা কেমিক্যাল অ্যানালিসিসে এররলেস কেমিক্যাল অ্যানালিসিস কখনো পারফর্ম করা সম্ভব নয়। কিছুটা ভুল হবেই যে কোনো মানে মেজারমেন্টে। তাহলে আমরা বলতে পারি it is impossible to perform a chemical analysis in such a way that the results are totally free from errors, or uncertainties. ঠিক আছে? যেমন ধরো, সেটা কি হতে পারে, যেমন তুমি কোনো কিছু ওজন করছো, কোনো কিছু ওজন করছো, ওজন করার ক্ষেত্রে ভুল হবে, তুমি একদম এক্সাক্ট ওজনটা করতে পারবে না। তুমি মেজারিং ওয়েইং ব্যালেন্স যদি ইউজ করো, সেখানেও তুমি ওজনে তুমি ভুল করবে। তুমি যদি ভলিউম, তোমাকে বলা হলো একটা সিলিন্ডার দিয়ে দেওয়া হলো, সেখানে তুমি ভলিউম মেজার করছো, সেখানেও তোমার সামান্য ত্রুটি থাকবে। পুরোপুরি এক্সাক্ট তোমাকে বললো 20 ml মেপে আনো, তাহলে তুমি একদম 20 ml কখনো মেপে আনতে পারবে না। তুমি 19.99 মেপে আনবে বা 20.1 ml মেপে আনবে, কিন্তু একদম এক্সাক্ট 20 ml মেপে আনতে কখনোই পারবে না। তার মানে তোমার ওয়েটে গন্ডগোল হতে পারে। তাহলে তোমাকে যদি বলা হলো 10 গ্রাম ডাইক্রোমেট মেপে আনো, পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে তুমি 10 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট মাপতে গিয়ে তুমি 10.01 হতে পারে, তোমার 10.1 হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি 10 বা 10.00001 হতে পারে। একদম এক্স্যাক্টলি 10 গ্রাম এটা মাপা তোমার পক্ষে সম্ভব নয়। তার মানে তোমার ওয়েটে ভুল হতে পারে।
তোমার ভলিউমে ভুল হতে পারে, তারপর লেন্থ, ওই যেটা আমরা বলছিলাম যে কোনো একটা জিনিস লেন্থ মাপছো, বললাম 10 সেন্টিমিটার তুমি মাপো, তুমি 10.0001 হতে পারে তোমার। তার মানে টোটালি এররলেস মেজারমেন্ট কখনো পসিবল নয়। ঠিক আছে, তাহলে আমাদের এক্সাম্পল কি হতে পারে এররলেস মেজারমেন্ট? সেটা হচ্ছে যে ওয়েটে আমাদের হতে পারে, তারপর ভলিউমে হতে পারে, লেন্থে হতে পারে, এটসেট্রা। তাহলে ওয়েট, ভলিউম, লেন্থ এগুলোতে আমাদের এরর আসতে পারে, আসবে আর কি, কখনোই তোমরা উইদাউট এরর এটা কখনো সম্ভব নয়। তাহলে আমরা এই যে এরর, তাহলে এই যে এরর গুলো আসে আমরা সেইগুলো নিয়েই আলোচনা করব এই চ্যাপ্টারে, যে আমরা এরর গুলোকে খুঁজবো, টাইপ অফ এরর, যে টিপিক্যাল এরর গুলো হয় সেই এরর গুলোকে খুঁজবো, এবং এররের মাধ্যমে যে ডেটাগুলো হয় সেগুলোকে বলে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলোকে নিয়ে অ্যানালিসিস করব এই চ্যাপ্টারে। ঠিক আছে, তো আমরা কি করতে চাইছি, আমরা এরর, বিভিন্ন টাইপ অফ এরর খুঁজবো, এরর খুঁজে সেইগুলোকে নিয়ে আলোচনা করব আর কি, হ্যাঁ, চুলচেরা বিশ্লেষণ করবো আর কি। তো in this chapter we'll find typical types of errors, and analyze their statistical data, which involve the following: কি কি আলোচনা করব আমরা? এক নম্বর হচ্ছে আমরা আলোচনা করব সিগনিফিকেন্ট ফিগার্স নিয়ে, সিগনিফিকেন্ট ফিগার্স এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সিগনিফিকেন্ট ফিগার্স টু রিপ্রেজেন্ট দ্য ডেটা, রিপ্রেজেন্ট দি ডেটা। 2 নম্বর, আচ্ছা 2 নম্বর আলোচনা করব হচ্ছে এরর্স অ্যান্ড দেয়ার কজেস, and their causes। 3 নম্বর আলোচনা করব অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। দেখো এই কথাটা তোমরা বিভিন্ন জায়গায় শুনে থাকো, অ্যাকিউরেসি আর প্রিসিশন, মানে অ্যাকিউরেটলি আর প্রিসাইসলি, এই দুটো কথা তোমরা এখনো পর্যন্ত দুটো কথার মানে একই বোঝো, যে প্রিসাইসলি মানে সেটাও অ্যাকুরেট বোঝো, আবার অ্যাকিউরেট মানে অ্যাকুরেট বোঝো, কিন্তু এই দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক আছে, অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। এটা নিয়েও আলোচনা করবো যে অ্যাকিউরেসি বলতে কি বোঝায়। তোমরা অ্যাকুরেসি প্রিসিশন দুটোকেই মনে করো যে নির্ভুল, অ্যাকুরেট মানে নির্ভুল, প্রিসাইসলি বা মিসপ্রিসিশন মানে নির্ভুল, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। 4 নম্বর আলোচনা করব মেথডস অফ এক্সপ্রেসিং অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন, অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। লিখেছ? হ্যাঁ লেখা গেছে। দাদা আগের পেজটা একটু বের করবে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে আমরা আজকে হেডিং দাও, 1 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স। significant figures।
হেডিং দাও। ওকে, হেডিং দিয়েছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা ডেফিনিশন লিখবো, যেটা এক্ষুনি বুঝতে পারবে না, আমরা যখন ডিসকাস করবো ব্যাপারটা বুঝতে পারবে। সিগনিফিকেন্ট ফিগার্স বলতে কি বোঝায়? বলছে সিগনিফিকেন্ট ফিগার্স মানে যে ধরো একটা মেজারমেন্টে, কোনো একটা মেজারমেন্টে, ইন এ মেজারমেন্ট significant figures may be defined as the numbers which are reliably known plus first digit which is uncertain. স্যার একবার বলুন। হ্যাঁ, লেখো দেখে নাও। In a measurement, significant figures may be defined as the numbers which are reliably known plus first digit which is uncertain. লিখেছো? হ্যাঁ লিখেছো? আচ্ছা আচ্ছা, এই জিনিসটাকে না আমরা একটু ডিসকাস করি। সবাই দেখতে পাচ্ছ ভালো করে তো? আচ্ছা, খুব হ্যাঁ দাদা দিয়ে শুনবে এই জায়গাটা। হ্যাঁ, আমরা সিগনিফিকেন্ট ফিগার্স নিয়ে আলোচনা করব এবং কি করে সিগনিফিকেন্ট ফিগার্স খুঁজে পেতে হয় সেটা দেখব। হ্যাঁ, সেটা এখান থেকে কোশ্চেন চলে আসবে দেখবে, বা বিভিন্ন সময় সিগনিফিকেন্ট ফিগার্স বার করতে বলবে টলবে। আচ্ছা দেখো, ধরো প্রথমে তোমাকে একটা আমি নাম্বার যদি লিখি, ধরো মনে করো 2, ধরো 0.3201 বা 0.300 এরকম রয়েছে, ঠিক আছে? এরকম একটা নাম্বার তোমার কাছে দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এই নাম্বারটা কি ডেসিমেল নাম্বার? ইয়েস অর নো? ডেসিমেল মানে কি? হ্যাঁ দশমিক। দশমিক সংখ্যা তাহলে এই সংখ্যাটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, ঠিক আছে? তো ডেসিমেল নাম্বারে দেখো আগে পরে নাম্বার আছে, ডেসিমেল পরে নাম্বার আছে, ডেসিমেল আগে নাম্বার আছে। এবার এইখানে দেখো এই যে 2323 এগুলোকে কি বলা হবে? নন জিরো ডিজিট, তাই তো? তাহলে এই যে টু হ্যাঁ 2 1 3 2 3 এগুলো হচ্ছে নন জিরো ডিজিট, আর বাকি যেগুলো আছে সেগুলো জিরো দেখতে পাচ্ছ, মানে জিরো ছাড়া বাকিগুলোকে নন জিরো ডিজিট বলা হয়, তাই তো? তাহলে নন জিরো ডিজিট বা নন জিরো ইন্টিজার। ওকে, এবার দেখো এর মধ্যে দেখো খেয়াল করো, যেগুলো নন জিরো ডিজিট সেগুলোকে বাদ দাও, বাদ দিয়ে যেগুলো জিরো আছে, এই একটা 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 জিরো আছে। এবার এই জিরোগুলোর রিলেটিভ পজিশনগুলো দেখো। দেখো এই যে এই জিরোটা তুমি খেয়াল করো, এই একটা জিরো আর এই একটা জিরো, এই জিরোটা দেখো দুটো নন জিরো ভ্যালুর মাঝখানে আছে, তাই না? ঠিক আছে? হ্যাঁ দাদা হ্যাঁ তাহলে এই দুটো জিরো যে নন জিরো ডিজিটের মাঝখানে আছে, এই দুটোকে বলা হয় ক্যাপটিভ জিরো। ক্যাপটিভ জিরো, সিমিলারলি এটাকেও ক্যাপটিভ জিরো বলা হয়। ওকে, ক্যাপটিভ জিরো মানে দুটো নন জিরো ডিজিটের মাঝখানে যদি কোনো জিরো থাকে সেই জিরোটাকে বলা হয় ক্যাপটিভ জিরো। ওকে,
ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এই যে দেখো, এই যে লাস্টের যে জিরোটা দেখতে পাচ্ছ, এই লাস্টের জিরোটাকে কি বলা হবে? দেখো, এটা রাইট এন্ড, একদম রাইট এন্ডে এই জিরোটা আছে। তো রাইট এন্ডে যদি জিরো থাকে তাহলে তাকে বলা হয় এন্ডিং জিরো বা ট্রেলিং জিরো। ট্রেলিং জিরো। ওকে, এটা লিখে নাও। আর কোন একটা সংখ্যার আগে যে জিরোটা থাকে এটাকে বলা হয় ইনিশিয়াল জিরো বা লিডিং জিরো, যে লিড করে। লিডিং জিরো। আর এইগুলো যেগুলো যে কোনো একটাকে আমি দিচ্ছি নন জিরো। ওকে, যে জিরোটা দুটো নন জিরো ভ্যালুর মাঝখানে থাকে তাকে বলা হয় ক্যাপটিভ জিরো। আচ্ছা, যে জিরোটা সংখ্যার একদম শেষে থাকে ডান দিকে সেই জিরোটাকে বলা হবে ট্রেলিং জিরো। যে জিরোটা সংখ্যার একদম প্রথমে থাকে তাকে বলা হয় লিডিং জিরো। আর বাকি যেগুলো নন জিরো তো তুমি দেখতে পাচ্ছ। হয়েছে তাহলে ক্যাপটিভ জিরো, ট্রেলিং জিরো, লিডিং জিরো, নন জিরো। ওকে, তাহলে এই হচ্ছে টাইপ অফ জিরো। এবার আমরা সিগনিফিকেন্ট ফিগার নিয়ে আলোচনা করব, যে সিগনিফিকেন্ট ফিগার বার করার কিছু রুলস। তোমার একটা নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সিগনিফিকেন্ট ফিগার খুঁজতে হবে। তাই প্রথমে আমি ডিসকাস করে হেডিং দিই রুলস ফর ডিটারমাইনিং সিগনিফিকেন্ট ফিগার্স। হয়েছে? রুলস ফর ডিটারমাইনিং সিগনিফিকেন্ট ফিগার্স। ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এক নাম্বার, দেখো, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে তোমার কাছে, দিয়ে বলবে এর মধ্যে তুমি সিগনিফিকেন্ট ফিগার খোঁজো। ঠিক আছে? সিগনিফিকেন্ট ফিগার খোঁজো, তোমার একটা নাম্বার দেওয়া থাকবে, কটা সিগনিফিকেন্ট ফিগার আছে। তাহলে ধরো এই উপরের সংখ্যাটাই দেওয়া যদি থাকে, বলা হলো যে তুমি এর মধ্যে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে খোঁজো, আর বাকিগুলো সব ইনসিগনিফিকেন্ট। তাহলে এখানে টোটাল কটা সংখ্যা আছে সেটা যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি কটা সংখ্যা পাচ্ছ, কটা ডিজিট আছে? 10টা। টোটাল 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 ডিজিট 10টা না? 10টা তো। 10টা। 10টা ডিজিট। 10। হ্যাঁ, হ্যাঁ। প্রথমে 4টে পরে 6টা, টোটাল 10 ডিজিটস এখানে আছে। এবার বলা হলো এই 10টা যে ডিজিটের সংখ্যা, এর মধ্যে তুমি সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে বা সিগনিফিকেন্ট ফিগার কটা আছে। তাহলে এটা যদি তোমাকে বলে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার তুমি কি করে বার করবে, তার কিছু রুলস আছে। যেমন ধরো, ওই সংখ্যাতে যে কটা নন জিরো ডিজিট আছে সবগুলোই হচ্ছে সিগনিফিকেন্ট। কোন একটা সংখ্যাতে নন জিরো ডিজিটগুলো যেগুলো থাকে, নন জিরো ডিজিটগুলো সবগুলোই হচ্ছে সিগনিফিকেন্ট। তার মানে আমরা বলতে পারি অল দি নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। ওকে, তাহলে দেখো, যদি তোমাকে বলা হয় 5.231, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার্স এসএফ কটা আছে? কটা আছে? 4টে। 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 ওকে, ভেরি গুড। 2.45 এই সংখ্যাটাই বললো টাইপ টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স কটা আছে? 3টে। 6.251 কটা আছে? ভেরি গুড। তাহলে নন জিরো ডিজিটস থাকলে সেগুলো হচ্ছে সব সিগনিফিকেন্ট। ওকে, তাহলে এটা খুব সিম্পল, নন জিরো ডিজিট খুঁজতে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড রুল কি বলছে? সেকেন্ড রুল, এবার আমরা দেখো যে তিনটে সংখ্যা আমরা এখানে লিখেছি,
এখানে সবকটাতেই নন জিরো ডিজিট আছে, তাই খুব সুন্দরভাবে আমরা গুণে বলে দিলাম। কিন্তু সংখ্যার মধ্যে শুধু তো সবসময় নন জিরো থাকবে না, জিরোও থাকবে। এবার এই জিরো যে থাকবে, তাহলে সংখ্যার মধ্যে যদি জিরো থাকতো, তাহলে জিরোটাকে আমরা কি করতাম, ধরতাম নাকি ধরতাম না? আমরা তো রুলে বলেছি নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, তাহলে জিরো থাকলে কি ইনসিগনিফিকেন্ট? তাই তো মনে হচ্ছে রুলটা ওয়ান থেকে, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো হওয়ার কথা। হ্যাঁ, যে অল অল দি নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, তার মানে জিরো থাকলে নন সিগনিফিকেন্ট বা ইনসিগনিফিকেন্ট। কিন্তু না, দেখতে হবে জিরো আছে কিন্তু কোথায় আছে, তার পজিশনটা কোথায়। আমরা টাইপ অফ জিরো একটু আগেই দেখালাম, দেখো লিডিং জিরো, ক্যাপটিভ জিরো, ট্রেলিং জিরো, তাই না? দেখতে পাচ্ছ? তাহলে লিডিং জিরো, ক্যাপটিভ জিরো, ট্রেলিং জিরো, এই ধরনের জিরো যদি টাইপ অফ জিরো থাকে, তাহলে সেই টাইপ অফ জিরোর উপর ডিপেন্ড করবে সে সিগনিফিকেন্ট ফিগারে ইনকর্পোরেট হবে নাকি হবে না। আচ্ছা, তাহলে ট্রেলিং জিরোর আগেরটাকে কি বলবে? হ্যাঁ, কি বলো? যেটা তা কেটে গেল কথা। ট্রেলিং জিরোর আগেরটা যেটা নন জিরো আর জিরোর মাঝখানে আছে, ওই 300 মাঝের হ্যাঁ জিরোটা। হ্যাঁ 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 হ্যাঁ, ও ও এই জিরোটা, তাই তো? এই জিরোটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে। হ্যাঁ, এই জিরোটা আমি এখন কিছু বলবো না, আমি আলোচনা করব এটা, ঠিক আছে? ওই জন্য আমি লিখিনি এটা, এইটা একটু পরে আলোচনা করবো যে এই জিরোটা কি। আচ্ছা, ঠিক আছে। ওটাও ক্যাপটিভ জিরো, একটু পরেই তুমি জানতে পারবে, ওটাকে ক্যাপটিভ জিরোই বলে। আচ্ছা, দেখো রুলগুলো পড়লে তখন লাস্ট তুমি ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, রুল টু। রুল টু হচ্ছে, বলছে জিরো কোথায় থাকবে? যদি দুটো সিগনিফিকেন্ট ডিজিটস এর মাঝখানে থাকে, তাহলে সেই জিরোটা সিগনিফিকেন্ট হবে। কি বললাম? যে জিরো দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝখানে থাকে, তাকে আমরা সিগনিফিকেন্ট বলবো। তাহলে বলো, এই যে ক্যাপটিভ জিরো যে দুটো, সেই দুটো কি সিগনিফিকেন্ট অর নট? হবে সিগনিফিকেন্ট। হ্যাঁ, কারণ দেখো এই যে সংখ্যাটায় তুমি দেখতে পাচ্ছ, দেখো আমি যদি দেখাই এখানে, এটা কি সিগনিফিকেন্ট? দুই সিগনিফিকেন্ট, নন জিরো তো, এক কি সিগনিফিকেন্ট। তাহলে দুটো সিগনিফিকেন্টের মাঝখানে যদি কোনো জিরো থাকে, সেই জিরোটাকেও আমরা কি বলবো? সিগনিফিকেন্ট বলবো, তাই তো? তাহলে এই জিরোটা সিগনিফিকেন্ট, এই জিরোটা সিগনিফিকেন্ট। ওকে, তাহলে সিগনিফিকেন্ট। দুটো ক্যাপটিভ জিরো লিখেছি, এই দুটো ক্যাপটিভ জিরো কি সিগনিফিকেন্ট তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট লিখবো, অল জিরো between two significant digits are significant. যে জিরোটা দুটো নন জিরো ভ্যালু মধ্যে থাকে, তাই কি বলা হয়? ক্যাপটিভ জিরো। তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগারস এর মাঝখানে কোনো একটা জিরো থাকলে তাকে আমরা সিগনিফিকেন্ট বলবো। তাহলে এক্সাম্পল যদি তোমার বলা হয় যে আচ্ছা 403, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? তিনটে। তিনটে। কারণ কি? এই জিরোটা কাউন্ট করব কি করব না? করব, কারণ দুটো নন জিরো ডিজিট, হ্যাঁ নন জিরো ডিজিটের মাঝখানে আছে, আর নন জিরো মানেই কি সিগনিফিকেন্ট, তাই তো? তাহলে নন জিরোর মাঝখানে জিরো থাকলে সিগনিফিকেন্ট, অল্টারনেটিভলি বলতে পারি দুটো সিগনিফিকেন্ট ফিগার্স এর মাঝখানে থাকলে সিগনিফিকেন্ট। তাহলে এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার্স আছে। আচ্ছা, 2001 কি বলবো? চারটে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝখানে যদি জিরো থাকে, তাহলে আমরা তাকে সিগনিফিকেন্ট বলবো। তাহলে এটা হয়ে গেল রুল টু। তাহলে এবার এবার রুল থ্রি। রুল থ্রিতে আমরা আলোচনা করব এন্ডিং জিরো নিয়ে।
এন্ডিং জিরো। ওকে, আচ্ছা এন্ডিং জিরোতে কি বলা হচ্ছে, বলছে জিরো at the right end of the numbers is called, কি বলা হয়, রাইট এন্ডে থাকলে তাকে কি বলা হয়, ট্রেলিং জিরো। ট্রেলিং জিরো। এবার দেখো এবার হচ্ছে এই ট্রেলিং জিরো, তোমরা আগে যে এটা লিখেছিলাম, এই যে এইটা হচ্ছে ট্রেলিং জিরো, তাহলে এই ট্রেলিং জিরোটা এখন সিগনিফিকেন্ট কিনা সেটা আমাকে তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে কি বলবো, বলছে যে ট্রেলিং জিরোটা যদি ডেসিমেল নাম্বারের পরে থাকে, আফটার ডেসিমেল পয়েন্টের পরে থাকে, মানে আফটার ডেসিমেল পয়েন্ট থাকে, ডেসিমেল পয়েন্টের পরে যদি জিরো থাকে, ট্রেলিং জিরোটা থাকে, তাহলে তাকে সিগনিফিকেন্ট বলতে হবে। তাহলে দেখো এই যে সংখ্যাটায় যে জিরোটা লেখা হয়েছে, সেই জিরোটা সিগনিফিকেন্ট অর নট? তার মানে এর পজিশনটা দশমিকের পরে থাকতে হবে, তো দশমিকের পরেই তো আছে, দশমিকের আগে যদি থাকে তাহলে সেটা হবে না, বা ডেসিমেল নাম্বার যদি না হয় তাহলে হবে না। তাহলে আমরা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। আমরা লিখে নিই আগে, বলছে ট্রেলিং জিরো মানে এন্ডিং জিরো is significant if it is uh, it it is situated after decimal point. After decimal point. ওকে, দেখো এবার হচ্ছে আমরা এটাকে এক্সাম্পল নিই। বলা হলো 3.30, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে? তিনটে। তুমি জিরোটাকে ধরছো না ধরছো না? ধরছো, তাই তো? হ্যাঁ, কেন ধরছো? কারণ জিরোটার পজিশনটা কি আছে, আফটার দশমিকের পরে। ডেসিমেল পয়েন্ট। হ্যাঁ, ডেসিমেল পয়েন্ট। এবার বলো 240, কটা কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? দুটো। দুটো। কারণ কি, কারণ এখানে অনলি এই দুটো হচ্ছে সিগনিফিকেন্ট। ওকে, কিন্তু এইটা নট সিগনিফিকেন্ট। পার্থক্যটা বোঝা গেল? এখানে কি টোটালটাই সিগনিফিকেন্ট, কিন্তু এখানে এই জিরোটা সিগনিফিকেন্ট নয়, কারণ এই জিরোটা দশমিকের পরে নেই। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা যদি বলা হয় 3400, তাহলে কটা? দুটো। এখানেও দুটো আছে, কারণ কোনটা, এই দুটো, এই দুটো সিগনিফিকেন্ট, বাকিগুলো নট সিগনিফিকেন্ট। ঠিক আছে, এন্ডিং জিরো হলো তো? তাহলে সমস্ত এন্ডিং জিরো কি সিগনিফিকেন্ট? না। না। হ্যাঁ, তাহলে কোন এন্ডিং জিরো বা কোন ট্রেলিং জিরো সিগনিফিকেন্ট? যে ট্রেলিং জিরোটা তোমার এর পরে আছে, মানে দশমিকের পরে আছে, সেইটাকে তুমি সিগনিফিকেন্ট বলবে। ওকে, দাদা স্লাইড হ্যাঁ হয়েছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে 3 নম্বর হলো 4 নম্বর পয়েন্ট।
4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইনিশিয়াল জিরো নিয়ে। দেখো ইনিশিয়াল জিরো মানে কোনটা, এই যে নাম্বারের প্রথমে যে জিরোটা থাকে, তাহলে এখানে লিডিং জিরো যেটা আর কি। হ্যাঁ, তো ইনিশিয়াল জিরো বা লিডিং জিরো গুলোকে আমরা সিগনিফিকেন্ট বলবো কি বলবো না? উত্তর হচ্ছে কোন রকম সংখ্যায় যদি লিডিং জিরো থাকে, সে লিডিং জিরো অলওয়েজ ইনসিগনিফিকেন্ট, মানে তাকে আমরা সিগনিফিকেন্ট বলবো না। তাহলে লিডিং জিরো আর নট সিগনিফিকেন্ট, বা ইনিশিয়াল জিরো is not significant, তার মানে লিডিং জিরো। ওকে, তাহলে এবার যদি বলা হয় 0.0042, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে? 4টে। বোঝাও। আফটার ডেসিমাল পয়েন্ট 00 আর এদিকে হচ্ছে 42। আফটার ডেসিমেল 00, এটাকে আমরা ট্রেলিং জিরো বলবো কি বলবো না? না, দুটো হবে। দুটো দুটো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার দুটো হবে। দেখো আফটার ডেসিমেল তিনটে হবে আবার তিনটে বলছে, কোন কোন তিনটে? স্যার। জিরো পয়েন্ট মানে পয়েন্টের পরের দুটো জিরোর যে আছে ওটা সেকেন্ডেরটা, আর 42। মানে এইটা, এটা আর এটা। হ্যাঁ এই জিরোটাকে সিগনিফিকেন্ট বলছো কোন রুলের উপর বেস করে? বলো। বাকিদের উত্তর বলো, আর কারো কিছু উত্তর আছে কিনা? দুটো হলো, তাহলে দুটো কেউ বলছো, কেউ চারটে বলছো, কেউ তিনটে বলছো। তাহলে কোন উত্তরটা ম্যাক্সিমাম লোকের, কোনটা বলছো, কোনটাই মানে কোনটা আমি নেব? দুটোই দুটো দুটো হবে। হ্যাঁ মানে দেখো, চারটে যারা বলছে, আমি ভুলগুলো আগে আলোচনা করি। দেখো যে বলছো তিনটে, এই জিরোটাকে নিচ্ছ, দেখো এই জিরোটাকে কোনোভাবেই কোনো রুল থেকেই আনা যাচ্ছে না। এই জিরোটা কি সিগনিফিকেন্ট? জিরো কখন সিগনিফিকেন্ট? এটাকে আমি কি বলতে পারতাম, খুব জোরে ক্যাপটিভ জিরো বলতে পারতাম। কিন্তু ক্যাপটিভ জিরো কখন হয়? যখন দুটো সিগনিফিকেন্ট ফিগার্সের মাঝখানে থাকে। তো এইটা কি সিগনিফিকেন্ট? এটা তো সিগনিফিকেন্ট নয়। তাহলে দুটো সিগনিফিকেন্টের মাঝখানে হচ্ছে না। আবার চারটে যারা বলছো তারা তো একেবারে ভুল বলছো। দশমিকের পরে জিরো থাকলে তাকে আমরা ট্রেলিং জিরো বলি না, আমরা বলছি রাইট এন্ড। এই যে কথাটা দেখো, রাইট এন্ড। এইখানে যদি একটা জিরো থাকতো এর পাশে, এইটাকে আমরা ট্রেলিং জিরো বলতে পারতাম। এইটা তো রাইট এন্ডে নয়, দশমিকের পরে আছে ঠিকই, কিন্তু রাইট এন্ডে কি সংখ্যা শেষে আছে? না দাদা, সংখ্যা শেষে নেই। দশমিকের পরে থাকলে তাকে ট্রেলিং জিরো নয়, দশমিকের পরে তো থাকতেই হবে, এবং অবশ্যই সেটা শেষের সংখ্যা হতে হবে, একদম লাস্টে। তাহলে আমরা দেখো যে এই দুটো জিরোকে আমরা কিন্তু দশমিকের পরে আছে, কিন্তু অ্যাকচুয়ালি নন জিরো ডিজিট শুরু হচ্ছে এখান থেকে। এর আগে যে কটা ডিজিট, এই যে তিনটে শূন্য, এই তিনটে শূন্যকে আমরা বলবো লিডিং জিরো। ওকে, তো লিডিং জিরোরা কি? নট সিগনিফিকেন্ট। সংখ্যার নন জিরো ডিজিটের আগে যারা থাকবে, যে জিরো গুলো থাকবে, সবই হচ্ছে লিডিং জিরো। তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার হবে? অনলি টু, এই দুটো। ওকে, ইনিশিয়াল জিরো সবসময় নট সিগনিফিকেন্ট। তার মানে ইনিশিয়াল জিরো মানে সংখ্যাটা নন জিরো ডিজিট যতক্ষণ না আসছে ততক্ষণ জিরো গুলো সবই হচ্ছে লিডিং জিরো। তাহলে এখানে তিনটে লিডিং জিরো আছে, তাহলে তিনটে লিডিং জিরো নট সিগনিফিকেন্ট। ক্লিয়ার?
দেখো এই কোশ্চেনটা করো, হ্যালো। 0.1020, এটা বলো। চারটে। চারটে চারটে। স্যার তিনটা। হুম, চারটে। চারটে তিনটে কোনটা কোনটা বলছো? তিনটে যে বলছো, চারটে চারটে দেখো এই একটা সিগনিফিকেন্ট কি চারটে। নট? এটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট? এটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না? সিগনিফিকেন্ট। 2 সিগনিফিকেন্ট। 1 2 সিগনিফিকেন্ট। এবার দুটো সিগনিফিকেন্টের মাঝখানে যদি জিরো থাকে তাহলে তাকে কি বলা হয়? সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট। আচ্ছা, এই যে লাস্টে যে রাইট এন্ডে জিরো আছে এটাকে কি জিরো বলা হয়? সিগনিফিকেন্ট আছে। এটাও ট্রেলিং জিরো বলা হয়, তাই তো? তাহলে ট্রেলিং জিরো দশমিকের পরে আছে, তাহলে সিগনিফিকেন্ট। তাহলে এই চারটে হচ্ছে সিগনিফিকেন্ট। আর এই জিরোটা কি? ইনিশিয়াল জিরো। এটা ইনিশিয়াল জিরো, লিডিং লিডিং জিরো জিরো, নট লিডিং জিরো নট সিগনিফিকেন্ট। তাহলে এখানে হচ্ছে উত্তর হবে 4। ওকে, বোঝা গেছে? হ্যাঁ দাদা। তার কোনো কনফিউশন থাকলে বলো। এই এক্সামটা করে দেন তো হ্যাঁ 320.40 বা 20। বলো, 320.40। শুনতে পাইনি। 320.40। 320.40, বলো কটা হবে? বলো, এনিবডি? পাঁচটা হবে দাদা। স্যার চারটে পাঁচটা। চারটে চারটে কোন কোন চারটে? পাঁচটা হবে পাঁচটা। কোন কোন চারটে? পাঁচটা হবে তো। তাহলে চারটে যে বলছো তাকে আমি জিজ্ঞেস করছি কোন চারটে। দেখো নন জিরো গুলো সিগনিফিকেন্ট, তাহলে 3 2 4 সিগনিফিকেন্ট, তিনটে হয়ে গেল। এই জিরোটাকে কি জিরো বলা হয়? ক্যাপটিভ জিরো। ক্যাপটিভ জিরো। Captive সিগনিফিকেন্ট অর zero. নট? সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট এই জিরোটা কি? ট্রেলিং জিরো ট্রেলিং Trailing zero. ট্রেলিং জিরো আফটার ডেসিমেল আছে কি নেই? আছে আছে, তাহলে সিগনিফিকেন্ট। তাহলে কটা হলো? পাঁচটা। পাঁচটা ওকে, কিন্তু যদি শুধু শুধু 320 থাকতো দুটো। 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 তাহলে এই এটাকে এটা এটা হচ্ছে ট্রেলিং জিরো বাট নট সিগনিফিকেন্ট, কারণ এটা ডেসিমেলের পরে নেই। বোঝা গেছে পার্থক্যটা? বুঝতে পারছো? হ্যাঁ দাদা। কিন্তু এর পরে যদি কোনো একটা সংখ্যা থাকতো, মানে 3204 বা 0.4 যাই থাক না কেন, দুটো সিগনিফিকেন্টের মাঝখানে হয়ে গেল, তাহলে তখন আবার সিগনিফিকেন্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে রুলগুলো 320.00 হলে কি হতো? 320 পয়েন্ট, জিরো হ্যাঁ জিরো 0 ও জিরো। 0 কত হবে বলো? লিডিং জিরো চলে আসছে। 2 হবে স্যার, 2। কোথায় লিডিং জিরো আসছে? 2 হবে স্যার। হুম, বলো। এখানে পাঁচটা হতো না? স্যার এটাও আর পাঁচটা। এটাও পাঁচটা। 2 হবে স্যার। কটা হবে? স্যার তিনটে হবে এটাই। তিনটে হবে। আচ্ছা, স্যার আর তিনটে হবে তিনটে হবে, বেশ। আর 2। আচ্ছা বলো এখানে চারটে হবে দাদা? 1 2 3 চারটে 4, হবে। আচ্ছা চারটে হবে। আর 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 অ্যান্সার 3 4 5 স্যার চারটে হবে। হয়ে গেল। চারটে হবে চারটে। চারটে হবে। কোন কোন চারটে? 3 2 আর দশমিকের পরে দুটো জিরো। আর এই জিরোটা কি করলো? ওটা তো হবে। ওটা তো তাহলে ক্যাপটিভ হয়ে গেল। এই দশমিকের পরের যেটা যদি নয় মানে আচ্ছা শোনো সিগনিফিকেন্ট ফিগার শোনো তাহলে ওটা শোনো শোনো ক্যাপটিভ। শোনো, অত অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। এটা সিগনিফিকেন্ট অর নট? হ্যাঁ সিগনিফিকেন্ট। এটা সিগনিফিকেন্ট। এটা সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট। এবার এটাও সিগনিফিকেন্ট, লাস্টের জিরোটা সিগনিফিকেন্ট বলছো, 2 সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্টের মাঝখানে জিরো থাকলে তারা কি হয়? সিগনিফিকেন্ট। এটাও সিগনিফিকেন্ট। তাহলে সবগুলোই তো সিগনিফিকেন্ট হয়ে গেল। দুটো সিগনিফিকেন্টের মাঝখানে জিরো গুলো সিগনিফিকেন্ট না? কি বলেছি আমরা রুল 2 তে? অল জিরো বিটুইন টু সিগনিফিকেন্ট ডিজিটস আর সিগনিফিকেন্ট বলা আছে। তাহলে হ্যাঁ। তাহলে দুটো জিরো, দুটো সিগনিফিকেন্ট ফিগার, এই যে 2 আর 0, এই দুটোর মাঝখানে এই যে জিরো, যত জিরো থাকবে সব সিগনিফিকেন্ট হবে।
বোঝা গেল? তাহলে উত্তর কত হবে? 5 5 5। ওকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। ওকে, নাম্বার 5, যদি সংখ্যার মধ্যে 10 এর পাওয়ার থাকে, 10 এর পাওয়ার থাকে, তাহলে সেটা সবসময় ইনসিগনিফিকেন্ট হবে। তাহলে পাওয়ার অফ 10 ইজ ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, পাওয়ার অফ 10 কখনো সিগনিফিকেন্টে ধরবে না। তাহলে কি হবে? ধরো এক্সাম্পল 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বলা হলো কটা? এসএফ কটা আছে? দুটো। দেখো এই যে 10 টু দি পাওয়ার 4 যেটা দেখতে পাচ্ছ, এটা কি ইনসিগনিফিকেন্ট, তাই তো? হ্যাঁ তাহলে এই পার্টটা তোমার ধরার দরকার নেই কোনো। আচ্ছা, তাহলে এবার ধরবে কোনটা? এই দুটো। এবার এর মধ্যে কটা সিগনিফিকেন্ট ফিগার? দুটোই। তাহলে এখানে পুরোটাই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, তাহলে দুটো, টোটাল হচ্ছে দুটো। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বলো। দুটো। দুটো। তাহলে এটা 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 হবে না, তাই তো? তাহলে আলটিমেটলি এই দুটোর মধ্যে দেখতে হবে। এবার এই দুটোর মধ্যে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? দুটো। দুটো। ওটা তো আছে, আর জিরোটা হচ্ছে এন্ডিং জিরো হিসেবে হবে। জিরোটা ট্রেলিং জিরো, তাই তো? তাহলে ট্রেলিং হ্যাঁ। জিরো, ট্রেলিং জিরো দশমিকের পরে আছে, তাহলে ধরতে হবে। তাহলে দুটো। ওকে, ট্রেলিং জিরোটা যদি দশমিকের পরে থাকে ধরবে, দশমিক না থাকলে ধরবে না। ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ লাস্ট রুল, যদি কোনো পিওর নাম্বার বা কনস্ট্যান্ট বলে, সেই কনস্ট্যান্ট সবসময় যদি বলা হয় সিগনিফিকেন্ট ফিগার কটা, সবসময় উত্তর লিখবে ইনফাইনাইট। তার মানে লিখি আগে আমরা, পিওর নাম্বার অর যেটাকে বলা হয় কনস্ট্যান্ট have infinite significant figures. ওকে, যেমন ধরো যখন বললো, বলো তো দেখি অ্যাভোগাড্রো নাম্বারের কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? ইনফাইনাইট। এটা একটা কনস্ট্যান্ট তো, তাহলে তখন উত্তর হবে ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার। ওকে, ধরো বললো গ্যাস কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট, এই ধরনের কিছু বললো, তখন তোমার কিন্তু সেক্ষেত্রে তার সিগনিফিকেন্ট ফিগার হবে ইনফাইনাইট। ওকে, এটা একটা আলাদাভাবে, এটা এটা তোমাদের লাগে না, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা অনেক সময় লেগে যেতে পারে এই রুলটা। যদি এগুলোর ভ্যালু দিয়ে দেয় তাহলে কি না, তাহলেও ভ্যালু দিলে হবে না। মানে ধরো তোমাকে অ্যাভোগাড্রো নাম্বার না বলে তোমার বললো 6.023 10⁻23 নাম্বার দিয়ে দিল, বলে বললো এর কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, কি উত্তর দেবে? তখন কি ইনফাইনাইট বলবে? তখন সেটাই দেখে জিজ্ঞাসা নেবো। করছি। হ্যাঁ, কি হবে বলো দেখি বুদ্ধি করে। তাহলে ওখান থেকে ক্যালকুলেট করেই বলা উচিত। হ্যাঁ, কারণ থাকতে হবে। 6.023 10⁻23 এটা কি শুধু অ্যাভোগাড্রো নাম্বারের ক্ষেত্রে হয়? না দাদা। ওটা তো সংখ্যা, না। ডিজিট, না, এটা আমি যেটা আমার যে কোনো একটা ভ্যালু যে আসতে কোনো পারে। একটা ভ্যালু বলতে পারি। 6.023 10⁻23 যে অ্যাভোগাড্রো নাম্বারই হতে হবে এমন মাথার দিক দিয়ে কেউ নেয়নি। যদি ডিজিট বলে দেয় যে 6.03 10⁻23 এতে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, তখন আমাদের রুল ইউজ করতে হবে। কিন্তু যদি বলে অ্যাভোগাড্রো নাম্বারে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, তখন কিন্তু ইনফাইনাইট, কারণ অ্যাভোগাড্রো নাম্বার মানেই কিন্তু 6.03 10⁻23, বাট রিভার্স ইজ নট ট্রু।
যে 6.03 10 টু দি 23 মানেই যে অ্যাভোগাড্রো নাম্বার তা নয়, ঠিক আছে? অন্য যে কোনো কিছু হতে পারে। যদি বলা হলো যে আমাদের দেশে কত করোনা ভাইরাস আছে গোনো, তাহলে করোনা ভাইরাস গুণে দেখা গেল 0.6.03 10 টু দি 23, দ্যাট ইজ অ্যাবসলিউট একটা নাম্বার, কিছু না, এটা কনস্ট্যান্ট না, বাড়তেও পারে কমতেও পারে। তাহলে 6.03 10 টু দি 23 এই নাম্বারটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার মানেই কিন্তু একটা কনস্ট্যান্ট, তখন সেটা কিন্তু ইনফাইনাইট। ক্লিয়ার? দাদা বলছি পাই বা এর ভ্যালু কি একই হবে? পাই, ধরো বললো পাই, পাই এর কটা সিগনিফিকেন্ট ফিগার কি বলবে? ইনফাইনাইট হবে। যদি পাই বলে তাহলে ইনফিনিট। ইনফাইনাইট। পাই ইনফাইনাইট, ইনফাইনাইট। পাই যদি বলে তাহলে ইনফাইনাইট, যদি 3.14 বলে তাহলে নয়। ঠিক আছে? ওকে হ্যাঁ ওকে। আচ্ছা, তাহলে আমাদের রুল গুলো হলো। আচ্ছা, এবার যদি আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। ফাইন্ড দি সিগনিফিকেন্ট ফিগার্স। ঠিক আছে? দাদা একটু উপরে তোলো। ঠিক আছে। ধরো বলা হলো, আমি প্রথমে লিখে নিই, হ্যাঁ, 0.612 70.9, তারপর ধরো 0.007 0.030 2.341, হ্যাঁ, এগুলোর এসএফ বলতে বলেছে। তারপরে আরো কিছু লিখি, 0.123 0.004200, তারপর হচ্ছে 120, এগুলো সব বলা হলো সিগনিফিকেন্ট ফিগার বলো। তাহলে আমরা যদি প্রথম থেকে প্র্যাকটিস করি, তাহলে বলো দেখি প্রথমটা কত হবে? 3টে স্যার। তিনটে। তিনটে। তাহলে এই যে জিরোটা আছে, এই জিরোটা ধরবো কি ধরবো না? ধরবো না। হ্যাঁ, কারণ ওটা লিডিং জিরো। তাহলে এখানে কটা হচ্ছে? তিনটে। এই তিনটে। আচ্ছা, এখানে কটা? পরেরটা তিনটে। তিনটে, তাহলে টোটাল তিনটেই ধরবো। তারপরেরটা বলো। একটা স্যার। একটা। একটা, কারণ শুধুমাত্র এইটা, বাকিগুলো কি? লিডিং জিরো। আচ্ছা, পরেরটা বলো। দুটো। কোন দুটো? কোন দুটো? 3 আর 0 লাস্ট দুটো। লাস্ট দুটো, তাই তো? তাহলে এই জিরোটা কি? ট্রেলিং জিরো। ট্রেলিং জিরো দশমিকের পরে আছে, তাহলে ধরবো। আচ্ছা, তারপর বলো, পরেরটা বলো। চারটে। চারটে। সেটা বলো। তিনটে পরেরটা বলো। চারটে। এই সবাই বুঝতে পারছো তো? বাকিরা কারো কনফিউশন হচ্ছে না তো? বলে বলবে তাড়াতাড়ি, আমি ফাস্ট করবো না তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, পরেরটা বলো। দুটো কোন দুটো? 1 2 কোথায় 1 2 আছে? 4200। ওটা 4, চারটে। ওটা 4টে। চারটে। আচ্ছা, কি এটা আমাকে বোঝাও কি করে চারটে? 4 আর দুটো জিরো। তাহলে 4 2 আর এই দুটো জিরোটা কিভাবে জাস্টিফাই করো আমাকে বলো? 0 লাস্টেরটা। পেন্ডিং জিরো। দেখো, জিরো। এই জিরোটা সিগনিফিকেন্ট অর নট? সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট। আচ্ছা, এই দুটো সিগনিফিকেন্ট আর নট? সিগনিফিকেন্ট। তাহলে এই যে মাঝখানে জিরোটাকে কি জিরো বলা হয়? ক্যাপটিভ জিরো। ক্যাপটিভ জিরো সিগনিফিকেন্ট। ক্যাপটিভ জিরো সিগনিফিকেন্ট। তাহলে এই চারটে হচ্ছে সিগনিফিকেন্ট, তাহলে 4 হচ্ছে এটা অ্যানসার। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এটা বলো। দুটো। দুটো, তাহলে কোন দুটো? জাস্ট 1 আর 2। এই 1 and 2 জিরোটা কি হচ্ছে? জিরোটা তোমার ট্রেলিং জিরো, বাট তাহলে ডেসিমেলের পরে নেই, তাই তো? তাহলে ওটা ধরবো না। ক্লিয়ার? হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ এবার দেখো, এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা গেল নর্মাল গতানুগতিক নিয়ম, ঠিক আছে? গতানুগতিক নিয়মে আমরা এটা এইভাবে ডিটারমাইন করেছি।
এখন যত তাড়াতাড়ি বলতে পারছো, দুদিন পরে জিজ্ঞেস করলে বলতে পারবে না, ঠিক আছে? তখন অনেক কিছু গন্ডগোল হয়ে যেতে পারে। তো এটারও আবার একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সে জাস্ট দুটো কথা মনে রাখলে আমরা বলতে পারবো, ঠিক আছে? এটা ফর কম্পিটিটিভ এক্সাম। দেখো, তাহলে আমরা সেটা একটু আলোচনা করি। ফান্ডা কি আছে দেখো, 1 নম্বর, একটা হচ্ছে যে তোমার সংখ্যাটা যেটা দিয়েছে দেখতে হবে আগে সেই সংখ্যাটা কি কি ধরনের সংখ্যা দিয়েছে, ডেসিমেল আর নন ডেসিমেল। দেখো এই যে 120 এই সংখ্যাটা কি ধরনের নাম্বার, ডেসিমেল আর নন ডেসিমেল? নন ডেসিমাল। নন নন ডেসিমেল। ডেসিমেল। আর বাকি যেগুলো দিয়েছে সবগুলো কি ডেসিমেল। ডেসিমেল। তাহলে আমাকে দেখে নিতে হবে আগে ডেসিমেল দিয়েছে না নন ডেসিমেল দিয়েছে। তাহলে আগে আলোচনা করে নিই ফর ডেসিমেল নাম্বার। ঠিক আছে, দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ফর ডেসিমেল নাম্বার একটা জিনিস, আর একটা নন ডেসিমেলের জন্য আরেকটা জিনিস। ফর ডেসিমেল নাম্বারে বলা হচ্ছে all the numbers after non-zero digit are significant. কি বলছে? all the numbers after non-zero digits are significant. দেখো একটা ডেসিমেল নাম্বার যে কোনো একটা ধরে নিই, ধরো এইটা লাস্টেরটা, তাহলে আফটার নন জিরো ডিজিট, নন জিরো ডিজিটটা কোথা থেকে শুরু হচ্ছে, কত নাম্বার থেকে? ওই তো 4 থেকে। 4 থেকে। 4 থেকে যা থাকবে সবগুলোই সিগনিফিকেন্ট, তাই তো? কত, তাই তো বলছে আফটার নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট অল দ্য নাম্বারস। তাহলে 4 থেকে শুরু করে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই সিগনিফিকেন্ট। তুমি মিলিয়ে নাও, দেখেছো? সবগুলো মেলাও। হ্যাঁ দাদা। কোন একটা নন জিরো ডিজিট যেই খুঁজে পাবে, বাম দিক থেকে যাবে এগোবে, বাম দিক থেকে এগোতে এগোতে যেই নন জিরো পাবে সেখান থেকে পুরো গোনা শুরু করবে লাস্ট পর্যন্ত, সবগুলো সিগনিফিকেন্ট। তাই হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে, 2 নম্বর এটা হয়ে গেল ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে। এবার হচ্ছে ফর নন ডেসিমেল নাম্বারস। নন ডেসিমেল মানে যখন এই যে 120 এটা নন ডেসিমেল, 420, 240 এইরকম। এবার এর ক্ষেত্রে আমরা কি করব? এর ক্ষেত্রে সময় ফার্স্ট নন জিরো টু লাস্ট নন জিরো সেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট। ফার্স্ট নন জিরো টু লাস্ট নন জিরো, নাম্বারের ফার্স্ট নন জিরো টু লাস্ট নন জিরো। তাহলে সিগনিফিকেন্ট figures starts from first non-zero to last non-zero digit. Figures হয়েছে? হ্যাঁ দাদা। তাহলে এই দুটো হচ্ছে ফান্ডা, এটা মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। দেখো এক্সাম্পল, এক্সপ্লেনেশন কি আসে নাকি না? কিচ্ছু আসবে না। ওকে, শুধু তোমাকে জিজ্ঞেস করবে যে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে, আর জিজ্ঞেস যদি করেও বলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ পারবো।
এই হচ্ছে টোটাল আমাদের, ধরো কয়েকটা নাম্বার আমরা দিলাম, এখান থেকে তোমাকে বলতে হবে। হয়েছে? লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বলো প্রথমটায় কটা? সব ছটা। কটা? দুটো। সব 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 মানে কটা? ছটা ছটা ছয়টা। ছটা। ছটা ছটা। কি বলা ছয়টা হয়েছে? কি বলা হয়েছে? ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে, মানে কেস 1, এই যে প্রথম পয়েন্টটা দেখো, ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে কি বলা হয়েছে? অল দি নাম্বারস আফটার নন জিরো আর সিগনিফিকেন্ট। তো এই যে এখান থেকে শুরু করে পুরোটাই, নন জিরো থেকে শুরু করে পুরোটাই হচ্ছে সিগনিফিকেন্ট। তুমি এবার ওই রুল চেক করো, একই এক হয়ে আসবে। কারণ কি, এগুলো সিগনিফিকেন্ট, এখানে ট্রেলিং জিরো কি সিগনিফিকেন্ট। তাহলে দুটো সিগনিফিকেন্টের মাঝখানে কি হবে? সবগুলো সিগনিফিকেন্ট। তাহলে যেভাবেই তুমি যাও একই আসবে। এটা বলো পরেরটা। একটা। একটা তারপরেরটা পাঁচটা। পাঁচটা পাঁচটা। তারপরেরটা চারটে। চারটে। তারপরেরটা তিনটে। তারপরেরটা দুটো। তিনটে। দুটো। দুটো। এটা নট সিগনিফিকেন্ট, কারণ এটা ডেসিমেল নয়, ট্রেলিং বাট নট ডেসিমেল। আচ্ছা এটা চারটে। চারটে। ইনফাইনাইট বলবে না তো আবার? না না। না। যদি এখানে অ্যাভোগাড্রো বলতো তখন ইনফাইনাইট বলতে, কিন্তু এখানে তো ডিজিট দিয়ে দিয়েছে। আচ্ছা পরেরটা চারটে। আর কারো কিছু বলা আছে এটাতে? কারণ না। একটা মনে হচ্ছে, একটা না চারটে। চারটে, কারণ এটাও সিগনিফিকেন্ট, একটাও সিগনিফিকেন্ট, মাঝের দুটো সিগনিফিকেন্ট, তাহলে চারটে। আর এইখানে ফান্ডা ইউজ করলে এটা বলো, পরেরটা বলো। একটা। একটা। পরেরটা চলে এসো, 0.002। তিনটে। তিনটে। তারপরটা তিনটে। তারপরটা তিনটে। ও চারটে বলে কেন? তিনটে। এটা বলো। তিনটে। তিনটে। তারপরটা তিনটে। তারপরটা চারটে। চারটে। তারপরটা পাঁচটা। পাঁচটা। তারপরটা দুটো। 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 এই দুটো কিন্তু নট সিগনিফিকেন্ট, অনলি এই দুটো। ওকে। আচ্ছা তারপরটা তিনটে। দুটো। এটা ইনফিনিটি। না দুটো দুটো না না, দুটো দুটো। দুটো দাদা। কেন দুটো কেন বলো? এইটা জিরো। এইটা জিরো, তাই নর্মালি দুটো। আচ্ছা এবার 2600 কেজি দুটো। দুটো। আচ্ছা, দুটো বলছি, তাই তো? কেন দুটো কেন বলছো? এটা তো এমনি না। 2 আর 6। আর এই দুটো জিরো কি বললো? এই দুটো জিরো কি হবে? এন্ডিং জিরো বা ডেসিমেলের আগে। হ্যাঁ, তাহলে কি হবে? ধরবো না? ধরবো ধরবো না, না। ইনসিগনিফিকেন্ট। ভেরি গুড। বাট ইন দিস কেস দুটো নয়, এক্ষেত্রে চারটে। যদি সংখ্যায় ইউনিট থাকে, কেজি, গ্রাম, এই ধর মিটার, সেন্টিমিটার, এই ধরনের ইউনিট থাকে, তাহলে সেই ইউনিটের আগে যতগুলো সংখ্যা, এই যে ধরো জিরো গুলো যদি থাকে, সে ডেসিমেল হোক না জিরো, তার এই ডেসিমেল এই নাম্বারগুলো কিন্তু সিগনিফিকেন্ট হয়ে যাবে। কারণ ইউনিট আর সিগনিফিকেন্ট, মানে ইউনিটটা সিগনিফিকেন্ট না, মানে ইউনিট যদি থাকে তার আগে দুটো তাদেরকে ধরতে হবে। বোঝা গেল? যখন ইউনিট থাকবে তারপরে তখন এই দুটো জিরো ধরে নিতে হবে। তবে মানে 26 পরে থাকলে ধরতে হবে। মানে ট্রেলিং জিরো হোক, মানে দশমিকের পরে থাক আর না থাক, এই জিরো দুটো ধরতে হবে। বুঝতে পারছো? তুমি যে কোনো একটা এক্সাম্পল বলো, এটা তোমার যদি কনফিউশন হয়। না মানে ওই আগেরটার ক্ষেত্রে দশমিকের পরে যেটা ছিল। যদি শুধু 2600 দিত, হ্যাঁ যদি শুধু 2600 দিত, লিডিং জিরো তো হবে না। হ্যাঁ যদি শুধু 2600, না লিডিং জিরোর ক্ষেত্রে একই যে নিয়ম সেটাই, কিন্তু
এই যদি 2600 যদি থাকে তাহলে 2 হতো, কিন্তু 2600 কেজি বলেছে যে তখন এইটা হয়ে যাবে 4। কিন্তু যদি তুমি বলতে চাইছো যে 0.0 এরকম যদি থাকতো, তাই তো, হ্যাঁ হ্যাঁ তাহলে এক্ষেত্রে এইগুলো ধরবো না, যা নিয়ম তাই। কিন্তু এটা এই যে কেজিটা, এটা বিহেভ করবে অ্যাজ এ সিগনিফিকেন্ট ফিগার। তার মানে দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝখানে যেমন থাকলে সিগনিফিকেন্ট হয় না, সেই রকম ভাবে বিহেভ করবে। তার মানে এই পুরোটাকেই ধরবো আমরা তখন। বুঝতে পেরেছো কি বলেছি? বুঝতে পেরেছো নাকি কনফিউশন আছে? হ্যাঁ বুঝেছি। ধরো যে কোনো নাম্বার বলো, বলে 0.350 গ্রাম, কটা হবে? তিনটে তিনটে। তিনটে। তাহলে এই পুরো তিনটে থেকেই ধরতে হবে, তিনটে। আচ্ছা, 360 মিটার কি হবে, কটা হবে? তিনটে। তিনটে হবে। সেক্ষেত্রে কিন্তু শুধু এই দুটো ধরলে হবে না, কারণ ইউনিট যখন থাকবে তখন এই ট্রেলিং জিরোটাকে ধরে নিতে হবে। বুঝতে পেরেছো? কারণ ইউনিটটা তখন সিগনিফিকেন্ট ফিগারের মতো আচরণ করবে। ঠিক আছে, তাহলে এখানে তিনটে তিনটে। কিন্তু যদি শুধু 360 বলতো তাহলে কটা বলতাম? দুটো। পার্থক্য তো বোঝা গেল? হ্যাঁ দাদা। তাহলে এ হয়ে গেল সিগনিফিকেন্ট ফিগার বার করার নিয়ম। এরপরে আগের স্লাইডটা একটু দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা ঠিক আছে। এই এরপরে যেটা করবো নেক্সট টপিক, সেটা হচ্ছে রাউন্ডিং অফ সিগনিফিকেন্ট ফিগার্স। তোমরা দেখবে রাউন্ডিং অফ সম্পর্কে মানে এই সম্বন্ধে শুনেছো যে রাউন্ডিং অফ কি করে করতে হয়। রাউন্ডিং অফ সিগনিফিকেন্ট ফিগার্স, সেই বলে না অনেক সময় যে খুচরো না থাকলে রাউন্ডিং অফ করে দেয়। মানে ধরো তোমার বিল হলো ধরো 300 টাকা 75 পয়সা, তাহলে তোমার কাছ থেকে কত নেওয়া উচিত? 300 টাকা। 300। 300 টাকা নেয় না, 301 টাকা নেয়, 301 তাই না? তাহলে 50% বেশি। হ্যাঁ, 375 মানে তোমাকে 301 টাকা ধরবে। মানে এরকম যে রাউন্ডিং অফটা করে, এরকম বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ রাউন্ডিং অফ তুমি দেখবে। বিশেষ করে যেগুলো কম্পিউটারাইজড বিল হয়, ধরো কোনো শপিং মলে তুমি বিল করবে বা কোনো ওষুধের দোকানে বিল করবে, যেখানে জাস্ট কম্পিউটার বিল হয়, সেখানে কিন্তু কম্পিউটার অটোমেটিক্যালি রাউন্ডিং অফ করে। ধরো একটা ওষুধ কিনলে তুমি, ওষুধের ক্ষেত্রে বেশি বেশি এটা হয়, কারণ এখানে ফ্র্যাকশন থাকে। ওষুধে ধরো 20% করে, ধরো মেড প্লাসে তুমি গেলে 20% করে ছাড় দিচ্ছে বা 10% করে ছাড় দিচ্ছে, সেখানে তোমার ছাড় টাড় দিয়ে দেখা গেল লাস্টে বিল হচ্ছে 417 টাকা 92 পয়সা। তোমার কাছ থেকে কত নেবে? বিল লেখা থাকবে, দেখবে বিলের শেষে মানে বিলটা লেখা থাকবে ওই 317 টাকা 92 পয়সা, তারপর নিচে থেকে লেখা থাকবে রাউন্ডিং অফ বলে ওই 318 টাকা লেখা থাকবে, থাকে না? দেখবে খেয়াল করে এরকম থাকে। হ্যাঁ দাদা। এটাকে বলা হয় রাউন্ডিং অফ করা। মানে তোমার মানে যেটা ভ্যালুয়ের সাথে আছে অ্যাপ্রক্সিমেট, তার কাছাকাছি কোনটা একটা রাউন্ডিং নাম্বার আছে, সেই নাম্বারটাই করে। তো এরকম রাউন্ডিং অফ বিভিন্ন ভাবে হয়। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে রাউন্ডিং অফ সিগনিফিকেন্ট ফিগার্স, সিগনিফিকেন্ট ফিগারের রাউন্ডিং অফ করবো। তো সেইটা আমরা এখন ডিসকাস করবো। আচ্ছা, এখানেও রাউন্ডিং অফ করার ক্ষেত্রে রুল আছে, সিগনিফিকেন্ট ফিগারের রাউন্ডিং অফ করতে হবে। তাহলে আমরা আগে রুলস এর সঙ্গে সঙ্গে ডিসকাস করব রাউন্ডিং অফ। আচ্ছা, ধরো তোমাকে আমরা প্রথমে একটা আলোচনা করি, আলোচনার মাধ্যমে এই ব্যাপারটাকে শিখি। 1 নম্বর দেখো, বলা হচ্ছে তোমাকে বলা হলো রাউন্ড অফ
3.433 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে রাউন্ড অফ করতে বলছে টু টু সিগনিফিকেন্ট ফিগার্স। সিগনিফিকেন্ট ফিগার্স বলো দেখি কত হবে? দুটো সিগনিফিকেন্ট ফিগার 3.4 দেখো, দুটো সিগনিফিকেন্ট ফিগার মানে কি আছে? কোন দুটো? প্রথম থেকে শুরু করবে নিশ্চয়ই। তাহলে এটা সিগনিফিকেন্ট, এখানে সবগুলোই তো সিগনিফিকেন্ট, তাহলে দুটো সিগনিফিকেন্ট বলেছে। তাহলে দুটো সিগনিফিকেন্ট মানে কোথা থেকে কোথায়? এখান থেকে এই পর্যন্ত না? 3.4। 3.4। ওকে, আচ্ছা দেখো আমি উত্তরটা পরে আসছি। আচ্ছা আর একটা নাম্বার ধরো তোমাকে দেওয়া হলো 3.463, এটাকেও বলা হলো টু সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে এখানে উত্তর কত হবে? সেটা তো 3.5 3.5। 3.5 হবে, 3.5 করতে হবে। দেখো টু সিগনিফিকেন্ট ফিগার্স মানে কত? যদি বলতো শুধু টু সিগনিফিকেন্ট ফিগার্স লেখো তাহলে কি হবে? 3.4, তাই তো? 3.4 এবার বলছে এটাকে রাউন্ড অফ করো। রাউন্ড অফ করতে গেলে সবসময় মনে রাখবে এই দুটো যে নাম্বার দিয়ে আমি ব্যাপারটাকে বোঝাচ্ছি, দেখো রাউন্ড অফ করতে গেলে টু সিগনিফিকেন্ট ফিগার্স তো, তাহলে এইটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে এই পর্যন্ত, আর এইটা হচ্ছে কি তাহলে ফার্স্ট মানে ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিট, এইটা তো। এখান থেকে নন সিগনিফিকেন্ট, তুমি সিগনিফিকেন্ট এই দুটোকে ধরছো, তাহলে বাকি সব নন সিগনিফিকেন্ট। তাহলে প্রথম কোনটা? এটা তো। এই ফার্স্ট নন সিগনিফিকেন্ট ফিগারটা দেখতে হবে লেস দ্যান 5 আছে না গ্রেটার দ্যান 5 আছে? কি আছে? লেস দ্যান 5। এখানে এখানে সিগনিফিকেন্ট ফিগার যতটুকু তোমার চেয়েছে তার পরের সংখ্যাটা মানে ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার সেটা কি আছে? গ্রেটার দেন। গ্রেটার দ্যান। যদি ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিট এই ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিট যদি লেস দ্যান 5 থাকে তাহলে তুমি এখানে অ্যাজ ইট ইজ যা থাকবে সেটাই লিখবে, মানে 3.4। ওকে, কিন্তু যদি ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিটটা যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে সবসময় এইখানে একটা 1 যোগ করতে হবে, মানে লাস্ট সিগনিফিকেন্ট ডিজিটে 1 যোগ করতে হবে, মানে কত হবে? 3.5। বোঝা গেল রাউন্ড অফ করা? এই রুলটা বোঝা গেছে? ইকুয়াল টু 5 হলে কি হবে? পরে আসছি, দাঁড়াও, আগে গ্রেটার দ্যান লেস দ্যান বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ দাদা। তাহলে যদি যে কটা সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বলেছে, ধরো দুটো সিগনিফিকেন্ট ফিগার বলেছে, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগারের পর্যন্ত তোমার দেখতে হবে এই দুটো সিগনিফিকেন্ট, তাহলে বাকিগুলো হচ্ছে নন সিগনিফিকেন্ট। এবার নন সিগনিফিকেন্টের মধ্যে যেটা ফার্স্ট, যেখানে 3 আর এখানে 6, এই দুটোকে দেখতে হবে গ্রেটার দ্যান 5 না লেস দ্যান 5। যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে 1 যোগ করবে, আর যদি লেস দ্যান 5 হয় তাহলে অ্যাজ ইট ইজ যা থাকবে তাই লিখবে। যদি বলতো 3 সিগনিফিকেন্ট ফিগার তাহলে কত উত্তর হতো? 3.46 দুটোর অ্যান্সার কত হতো? কত কত হতো? ধরো তুই বলতো 3 সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ড অফ করো 3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে কি হবে? প্রথমটা 3.43 আর তারপর 3.46 এটা কত? 3 সিগনিফিকেন্ট 3.43 হতো, তাই তো? কারণ কি তারপর এইটা হচ্ছে নন সিগনিফিকেন্ট, তাই না? সেক্ষেত্রে তাহলে সেটা লেস দ্যান 5 আছে। আচ্ছা তারপরের নাম্বারটা বলো কত হতো? 46। কারণ এরপরে যে 3টা আছে সেটা লেস দ্যান 5, এরপরে যে 3টা আছে সেটাও লেস দ্যান 5, তাহলে অ্যাজ ইট ইজ যা থাকবে তাই বসাতে হবে। তাহলে ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিটটা দেখতে হবে। ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিট যদি লেস দ্যান 5 হয় তাহলে একই থাকবে, যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে 1 যোগ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। তাহলে আমরা এখানে রুলটা লিখি, if the first non-significant digit is less than 5, then the least significant figure, মানে এই দুটো সংখ্যার লিস্ট সিগনিফিকেন্ট ফিগার কত? হ্যাঁ, লিস্ট মানে লাস্টে যে সিগনিফিকেন্ট ফিগারটা আছে কত? 4 তো? যদি 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নেই
হ্যাঁ হ্যাঁ the least significant significant digit remains unchanged. Second rule বলছে যদি greater than 5, if the first non-significant digit is greater than 5, then the least significant digit is কি করতে হবে least significant digit মানে এখানে 4 কে কি করতে হবে একটা বাড়িয়ে দিতে হবে তাই না significant digit is incremented by 1 ওকে এক ইনক্রিমেন্ট করতে হবে এক বাড়াতে হবে ঠিক আছে বোঝা গেল হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা লিখে নাও হ্যাঁ দাদা হয়ে গেছে। ওকে এবার হচ্ছে রুল 2 রুল 2 তে বলছে হচ্ছে যদি আমরা তো রুল 1 এ কি পড়লাম গ্রেটার দ্যান 5 আর লেস দ্যান 5 এবার যে বলছিলে যে ইকুয়াল 5 হলে কি হবে হ্যাঁ যদি ইকুয়াল টু 5 হয় ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিটটা যদি ইকুয়াল টু 5 হয় তখন আমি কি করব তখন আবার তার মধ্যে দুটো সাব রুল আছে তাহলে আমরা আগে লিখে নিই if the first non-significant digit is 5, then the least significant digit can either be incremented or left unchanged ইনক্রিমেন্টেড হতেও পারে নাও হতে পারে ঠিক আছে কখন হবে না এবার সেটা ডিসকাস করতে হবে তাহলে আমরা এখন মেইনলি যেটা ফোকাস করছি সেটা হচ্ছে যদি ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিটটা যদি 5 হয় তখন আমরা কি করব ওকে এক নম্বর তখন আমাদের দেখতে হবে যে ওই যে 5 এই 5 এর পরে যে ডিজিটটা আছে সেই ডিজিটটা 0 আছে নাকি নন জিরো আছে দেখো এক্সাম্পল দিলে বোঝা যাবে নন জিরো ডিজিট আফটার 5 হ্যাঁ আচ্ছা আফটার 5 মানে কত নম্বর নন সিগনিফিকেন্ট ডিজিট 2 নম্বর 2 নম্বর 5টা হচ্ছে ফার্স্ট সিগনিফিকেন্ট তাহলে 5 এর পরে বলেছে তাহলে সেকেন্ড নন সিগনিফিকেন্ট তাহলে সেকেন্ড নন সিগনিফিকেন্ট ডিজিট ওকে দেখ সবসময় ওই যে এইরকম যদি হয় যে এরকম একটা সংখ্যা ধরো মনে করো কি লিখেছিলাম আগেরটা 3.4532 এটা বলা হলো তাহলে এটা বলো রাউন্ড অফ টু 2 ডিজিট হ্যাঁ রাউন্ড অফ টু
টু সিগনিফিকেন্ট ডিজিট। রাউন্ড অফ টু 2SF কি হবে? কত হবে উত্তর? মানে প্রথমে 3.4 তো, এবার দেখো 3.4 তারপর 5 আছে, এবার 5 এর পরে এইটা হচ্ছে সেকেন্ড সিগনিফিকেন্ট ডিজিট, সেকেন্ড নন এসএফ। এই সেকেন্ড নন এসএফটা কি আছে, নন জিরো না জিরো? নন জিরো। তাহলে নন জিরো যদি থাকে তাহলে রুল বলছে তোমাকে সংখ্যাটাকে ইনক্রিমেন্ট করতে হবে এক। তাহলে 3.4 হবে কি? না দাদা 3.5। 3.5 ঠিক আছে, মানে যে ফোরটাকে তোমাকে +1 করতে হবে। বোঝা গেল? কখন? যদি সেকেন্ড নন সিগনিফিকেন্ট ডিজিটটা যদি নন জিরো হয়। ফার্স্টটা তো 5 হবে, কারণ আমরা ফার্স্ট ডিজিট 5 প্রথমেই হেডিং দিয়ে দিয়েছি, এটা তো 5 থাকবে সবসময়। এইবার 5 এর পরে দেখতে হবে কি আছে, নন জিরো না জিরো। যদি নন জিরো হয় তাহলে +1 করতে হবে। তাহলে কি বলছে, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট is incremented by +1। দেখেছ? যেভাবে যা লিখছি সব লিখবে, এইসব এই +1 এইভাবে লিখছি, পরে নিলে কিন্তু ভুলে যাবে। যা লিখছি পুরো ডিটো কপি করবে। হয়েছে? লিখেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার কয়েকটা এক্সাম্পল করা যাক, তাহলে আরো ক্লিয়ার হবে। রাউন্ড অফ টু টু সিগনিফিকেন্ট ফিগার। কোথায় বলা হলো, ধরো 3.251, আবার 3.252, 4.355, 4.356। বলো, রাউন্ড অফ করো, প্রথমটা বলো। দেখো আমি প্রথমে একটু হেল্প করি। এখানে টু টু ডিজিট বলেছে তো, দাঁড়াও দাঁড়াও, আমাকে শেষ করে দাও। দুটো সিগনিফিকেন্ট ফিগার বলেছে, তাই দুটো সিগনিফিকেন্ট মানে কি, এই দুটো তো, তাই তো? এবার এইখান থেকে 5 আর 1, এই যে লাস্ট দুটো আছে, এটা কি নন সিগনিফিকেন্ট? তার মধ্যে ফার্স্ট নন সিগনিফিকেন্ট কোনটা, এটা তো, এটা, এর ক্ষেত্রে এটা, এর ক্ষেত্রে এটা, এর ক্ষেত্রে এটা। এই যে পাঁচগুলো আছে এগুলো কি ফার্স্ট নন সিগনিফিকেন্ট ফিগার, তাই তো? তাহলে 5 যদি হয় তাহলে আমাদের রুল 2, আর যদি 5-এর কম বেশি থাকতো তাহলে কি হতো, ফার্স্ট নন সিগনিফিকেন্টটা রুল 1। হ্যাঁ, সেটা তো আমরা পড়ে ফেলেছি। এবার ফার্স্ট নন সিগনিফিকেন্ট ডিজিটটা যদি 5 হয় তখন দেখতে হবে সেকেন্ড নন সিগনিফিকেন্ট। সেকেন্ড নন সিগনিফিকেন্টটা দেখতে হবে জিরো আছে না নন জিরো আছে। কি আছে এখানে সবকটা এক্সাম্পলে? নন জিরো। জিরো। নন জিরো। তাহলে এখানে এই যে পুরোটার সেকেন্ড আছে এরা হচ্ছে সব নন জিরো। তাহলে নন জিরো হলে কি বলেছি, এটা তো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এক করে বাড়বে। এক করে বাড়বে। তাহলে কত উত্তর হবে? 3.2 হওয়ার কথা, সেটা কত হবে? 3.33, 3.3, 3.3। দুটো ডিজিট বলেছে, তারপরটা 3, তারপরটা 4.4, তো ওটা 4.4। বোঝা গেল? না স্যার, এটা একটু হ্যাঁ। আরেকবার একটু বলুন। দেখো, যখন যখন দেখবে তোমার যে কটা সিগনিফিকেন্ট ফিগার বলেছে, তাহলে সেই কটা সিগনিফিকেন্ট ফিগার তুমি পেয়ে গেলে। এবার তারপর থেকে সংখ্যাগুলো সব হচ্ছে নন সিগনিফিকেন্ট। তো এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত চেক করতে বলেছে? দুটো। দুটো। তাহলে দুটো যে কোনো ডিজিট হলে এই সংখ্যাটা নাও। তা আমি আমি আরো একটা নিচ্ছি, ধরো 62.33510 এরকম একটা সংখ্যা নিলাম। বলছে এই সংখ্যাটা রাউন্ড অফ করো টু 4 সিগনিফিকেন্ট ফিগার।
তাহলে ফোর সিগনিফিকেন্ট ফিগার কত পর্যন্ত আছে আগে দেখে নাও, এখান থেকে শুরু করে 3 পর্যন্ত। এই পর্যন্ত তো। হ্যাঁ আচ্ছা, তাহলে এরা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এখান থেকে এইটা যেটা আছে এরা কারা? নন সিগনিফিকেন্ট। নন সিগনিফিকেন্ট। এবার এই নন এসএফ এর মধ্যে প্রথম নন এসএফ কোনটা? 5 5 5। এইটাকে কি দেখছো? ফার্স্ট নন এসএফ কি আছে? ফার্স্ট নন এসএফ কি আছে? ইকুয়াল টু 5 আছে না? 5 আছে। হ্যাঁ দাদা। যদি 5 আসে তাহলে রুল 2, আর যদি লেস দ্যান 5 আসতো, গ্রেটার দ্যান 5 আসতো, তাহলে রুল 1 হতো। রুল 1 এ যা বলেছি সেইগুলো। আচ্ছা, এখানে 5 আছে, তাহলে ফার্স্ট নন এসএফ। যখন 5 হবে ফার্স্ট নন এসএফ, তখন দেখতে হবে সেকেন্ড নন এসএফ কি বলছে। সেকেন্ড নন এসএফ কি হবে? কি আছে? নন জিরো। নট ইকুয়াল টু 0 আছে তো। তাহলে সব সময় তোমার সিগনিফিকেন্ট ফিগারের লাস্ট ডিজিটকে 1 যোগ করতে হবে। তাহলে অ্যানসার কি হবে? 62.336। 336। 333 কেন? 34। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। লিস্ট সিগনিফিকেন্ট, এইটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, এইটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, কারণ সিগনিফিকেন্টের সব লাস্টের সংখ্যা। লিস্ট সিগনিফিকেন্ট ফিগার, সেটাকে কি করতে হবে? লিস্ট সিগনিফিকেন্ট ফিগার কি করতে হবে? +1 করতে হবে এক্ষেত্রে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার রুল 2 এর আরেকটা তাহলে ভাগ চলে আসছে অলরেডি। কি সেটা? আরেকটা সাব হেডিং, জিরো হয়। যদি 0 হয়। বলছে একটা বলছে নন জিরো ডিজিট আফটার 5, তাহলে 5 এর পরে যদি নন জিরো থাকে, এটা আমরা করলাম। এবার যদি 0 থাকে তখন আমরা কি করব? তাহলে বি সাব হেডিং। বলছে 0 অর নো ডিজিট, যদি 0 থাকে বা কোনো ডিজিটই নেই, শেষ হয়ে গেছে সংখ্যা, আফটার 5, ঠিক আছে? আফটার 5, তাহলে ওই সেকেন্ড নন সিগনিফিকেন্ট, নন সিগনিফিকেন্ট ডিজিট। তখন কি হবে? তখন যা আছে তাই বসাতে হবে নাকি যোগ করব, কি করব, কি মনে হয়? যেটা আছে সেটাই থাকবে। মানে আচ্ছা, 5ই হবে। আগেরটা যেহেতু ইনক্রিজ করেছি, এটা যেটা আছে সেটা থাকবে, তাই তো? তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। দেখো, একটা 3.250, এটাকে বলা হলো যে রাউন্ড অফ করো টু 2SF। কত হবে অ্যান্সার তোমার মতে? 3.25। 3.2। 3.25 আবার কে বলে? 2 সিগনিফিকেন্ট ফিগারসে। 3.3 দাদা হবে। 3.22। আচ্ছা, কেউ বলছে 3.3 হবে, কেউ বলছে 3.2 হবে। ঠিক আছে, যাক, এই জিনিসটা আমরা পরে আলোচনা করছি। দেখো, তাহলে এখানে সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগারস আফটার 5 কি আছে? এই যে 0 আছে। আফটার 5 0 আছে, এটা একটা কেস 0। আর একটা সংখ্যা এরকম থাকতে পারে অর 3.25। তাহলে এখানে এখানে সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগার কি আছে? সেকেন্ড No নন digit। সেকেন্ড নন সিগনিফিকেন্ট, সেকেন্ড নন সিগনিফিকেন্টে কিছুই নেই, নো ডিজিট, মানে সংখ্যাটা শেষ, এখানে ওর পরে আর কিছু নেই। এই কেসগুলোতে আমরা আলোচনা করব। ওকে, বলছে ইফ লিস্ট, এই কেসগুলোতে 0 অথবা নো ডিজিট, ইফ লিস্ট সিগনিফিকেন্ট ফিগার ইজ ইভেন দেন নো চেঞ্জ অফ ইট। কি বলছে? যদি লিস্ট সিগনিফিকেন্ট ফিগার ইভেন হয়,
তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে বলো এর উত্তর কি হবে? 3.250। 3.2। তাহলে 3.25 অথবা 3.250 এর যদি বলে রাউন্ড অফ করো টু টু সিগনিফিকেন্ট ফিগার, তাহলে কি করব? আমাদের 2 মানে 3.2, এইটা হচ্ছে দুটো সিগনিফিকেন্ট ফিগার, এবার এটাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে এবার দেখতে হবে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার কোনটা আছে, কত আছে এখানে? লিস্ট সিগনিফিকেন্ট ফিগার 2। টুটা ইভেন নট, তাহলে এখানে কত হবে? ইভেন। অ্যান্সার কত হবে? 3.2। 3.2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারণ এখানে হচ্ছে টুটা হচ্ছে ইভেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইফ লিস্ট সিগনিফিকেন্ট ফিগার ইজ অড, যদি অড হয় দেন লিস্ট SF incremented by +1, একবারই দিতে হবে। ধরো এরকম একটা সংখ্যা হচ্ছে 3.35 অথবা 3.350। হ্যাঁ, এখানেও বলছে ধরো রাউন্ড অফ টু 2SF, রাউন্ড অফ টু 2SF যদি বলে তাহলে অ্যান্সার কত হবে? 3.4। 3.4। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে কি 3টা চেক করতে হবে, এটা হচ্ছে কি ইভেন ডিজিট অড দিয়ে দিচ্ছি। ওকে, বোঝা গেছে? দেখতে হবে 5-এর পরে 0 আছে কিনা, 0 বা কোনো ডিজিট নেই এরকম যদি পাও তাহলে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটের ক্ষেত্রে দেখতে হবে সেটা ইভেন যদি হয় তাহলে কিছুই হবে না, আর যদি অড হয় +1 করতে হবে। মনে থাকবে? হ্যালো। আগের স্লাইড একটু দেখে দেবে। ঠিক আছে। বলছে রাউন্ড অফ আচ্ছা বলো রাউন্ড অফ টু 3SF, 3 সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ড অফ টু 3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে প্রথমটার অ্যান্সার কত হবে? 4.23। 4.23। সবাই চেক করে নাও ভালো করে, মিলিয়ে নাও রুলগুলো কি বলা হচ্ছে। বলছে রাউন্ড অফ টু 3 সিগনিফিকেন্ট ফিগার, 3 সিগনিফিকেন্ট ফিগার মানে কত এখানে? 4 2 3, তাই তো? এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা যদি হয় তাহলে এবার এইখান থেকে এই পর্যন্ত কি নন সিগনিফিকেন্ট। নন সিগনিফিকেন্ট। এবার নন সিগনিফিকেন্টের যে প্রথম যেটা আছে সংখ্যা, এটা কি আছে? less than 5। লেস দেন 0 আছে। লেস দেন 5। তাহলে লেস দেন 5 তাহলে কি করব?
আনচেঞ্জড। আনচেঞ্জড। তাহলে কত হবে অ্যান্সার? 4.23। ক্লিয়ার? ঠিক আছে, কার কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে। না দাদা ঠিক আছে। আচ্ছা দেখো তারপরটা বলো। 62.15 2.2 3 সিগনিফিকেন্ট বলেছে, আবার 3 সিগনিফিকেন্ট বলেছে। 2 হবে। দেখো দাদা তাহলে এটা হচ্ছে এইখানে কি আছে? 5 আছে। তাহলে 5 থাকলে কি দেখতে হয়? তার পরেরটা দেখতে হয়, তাই তো? কি আছে? নন জিরো না জিরো? নন জিরো। নন জিরো হলে নন কি হবে? জিরো। নন জিরো হলে কি হবে? প্লাস 1। প্লাস 1 হবে। +1 হবে। নন জিরো হলে প্লাস। তাহলে কত হবে অ্যান্সার? 2.2 62.2। ওকে, নেক্সট পরেরটা বলো। 10.3 10.3 বলছে, ঠিক বলছে? না 10.2 তো। এইটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। এবার রাউন্ড অফ করতে হবে, তাহলে সেই 5 আর এটা হচ্ছে নন জিরো। তাহলে কি বলবো? 10.3 হ্যাঁ 10.3 10.3 10.3 10.3। তারপরটা বলো। 12.2 12.3 2 2.2 ইভেন আছে। এই পর্যন্ত আছে। তারপরে এই হচ্ছে 5, 12.2 তারপর এটা হচ্ছে 0। 0 হলে রুল বি, তাই না? 2 এর বি, রুল 2 এর বি। 2 এর বিতে কি বলেছে? 0 যদি হয় তাহলে কি হবে? দেখতে হবে কি এই যে 2টা আছে লিস্ট সিগনিফিকেন্ট, এটা কি আছে? ইভেন অড। ইভেন। ইভেন হলে কি বলবো? চেঞ্জ হবে না। নো চেঞ্জ। যা ছিল অন্য চেঞ্জ। তাহলে 12.2। ঠিক আছে, তারপর একটা বলো। 98.4 98.4 তাহলে এটা নন জিরো আছে, তাহলে এক বেড়ে যাবে। তারপর 32.4 এই পর্যন্ত হচ্ছে তারপর হচ্ছে 6 আছে, গ্রেটার দ্যান 5 আছে, তাই না? তাহলে আমাদের ফার্স্ট নন সিগনিফিকেন্টটা গ্রেটার দ্যান 5 আছে। তাহলে গ্রেটার দ্যান 5 যদি থাকে তাহলে কি হবে? একবারে তাহলে কত হবে? 30 2.4 ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। এটার বলো।0.01 0.01 0.012 0.0123 0.013 3 পর্যন্ত হবে 0.0123 3 পর্যন্ত হবে তো। হয়। 0.0101 ভালো করে ভাবো। কি অবধি হবে? হ্যাঁ হ্যাঁ, তো অ্যান্সার কত হবে? 0.01 0.012 0.0124 24 হ্যাঁ স্যার 24 হবে। আচ্ছা, এখানে সিগনিফিকেন্ট ফিগার কত আছে? কত কত কোনটা কোনটা সিগনিফিকেন্ট ফিগার? কোথা থেকে শুরু? এই 0 2 3 5 0 এই চারটে। তিনটে চেয়েছে আমার। তাহলে এই 01 তিনটে, এই তিনটে পর্যন্ত চেয়েছে আমার না? এর আগের গুলো কি সিগনিফিকেন্ট? না না টোটাল সিগনিফিকেন্ট ফিগার কটা আছে এটাতে? এই নাম্বারটাতে এমনি পাঁচটা তো? পাঁচটা। লাস্টে ট্রেলিং জিরোটা ধরতে হবে। তাহলে পাঁচটা, 1 2 3 5 0। এই পাঁচটার মধ্যে আমার রাউন্ড অফ কত পর্যন্ত করতে বলেছে? তিনটে তিনটে পর্যন্ত। পর্যন্ত। তাহলে 1 2 3, এবার 1 2 3 পর্যন্ত হচ্ছে সিগনিফিকেন্ট। এইবার এরপরে এইগুলো হচ্ছে নন সিগনিফিকেন্ট। এবার নন সিগনিফিকেন্টের মধ্যে ফার্স্ট নন সিগনিফিকেন্ট কি আছে? 5 5। তাহলে কি দেখতে হবে? 5 এর পরে কি আছে? 5 এর পরে কি আছে? 0 0। Zero. 0 থাকলে কি করতে হবে? লিস্ট সিগনিফিকেন্স অড আছে। তাহলে লিস্ট সিগনিফিকেন্ট কি আছে? 3 আছে। অড আছে, তাহলে কি করব? অড আছে, প্লাস এক বাড়িয়ে দিতে হবে। +1 করতে হবে।
তাহলে অ্যান্সার কত হবে 0.012 4. ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সার যখন লিখবে তখন কিন্তু প্রথম থেকে পুরোটা লিখতে হবে, কিন্তু তোমাকে সিগনিফিকেন্ট ফিগার 3টে সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নিতে বলেছে। তাহলে 1 2 3 3 পর্যন্ত। এবার 3 কে রাউন্ড অফ করতে হবে। 3 কে রাউন্ড অফ করতে গেলে তোমাকে এবার তারপরের ডিজিটগুলো চেক করতে হবে, 3 কে বাড়াবো নাকি রাখবো। তো এখানে যে রুলে আসছে সেটা 3 কে ইনক্রিমেন্ট করতে হবে, তাহলে ইনক্রিমেন্ট করে দিলাম 1। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ বাবা। হ্যাঁ স্যার। এটা বলো। 0.0321 321 0.0321 321 ঠিক বলছো? হ্যাঁ এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা? হ্যাঁ দাদা কটা সিগনিফিকেন্ট ফিগার আছে এমনিতে? 5টা আছে 32064. এখান থেকে এই পর্যন্ত, তাই তো? হুম হ্যাঁ তাহলে এর মধ্যে 3টে সিগনিফিকেন্ট ফিগার আমাকে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত। এবার 3টে সিগনিফিকেন্ট, তাহলে এইগুলো হচ্ছে নন সিগনিফিকেন্ট। তাহলে তার মধ্যে ফার্স্ট নন সিগনিফিকেন্ট এটা, এটা কি আছে? 6 less than 5. গ্রেটার দ্যান 5। এই সরি greater than 5 better তাহলে কি হবে? 0 এর সঙ্গে 1 যোগ হবে, হুম। তাহলে 0.0321। ক্লিয়ার? 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বলছে, তাহলে এটা আমাকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে। হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল আমাদের বেসিক আলোচনা সিগনিফিকেন্ট ফিগারের রাউন্ড অফ এবং সিগনিফিকেন্ট ফিগার। নেক্সট ডেতে আমরা আলোচনা করব, টাইম আছে তাহলে আলোচনা করব আর কি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা থাক, নেক্সট 10টা অবধি টান। হ্যাঁ 10টা অবধি এটা করে এডিশন সাবট্রাকশন করে দেবো। আচ্ছা এক এরপরে মিনিট ব্রেক দাও। ব্রেক আবার কি? আচ্ছা করেই দাদা, দিই। স্যার হ্যাঁ আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু পরের দিন করে দাও। আজকে তাহলে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আমরা করব ক্যালকুলেশন, সিগনিফিকেন্ট ফিগারের ক্যালকুলেশন। সিগনিফিকেন্ট ফিগারগুলোকে কিভাবে গুণ করলে কি হয়, যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, ভাগ করলে কি হয়, সেখানে কি কি রাউন্ড অফ করা যায় সেইগুলো আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট দিন করবো। এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে, কাল সামনের দিন যেন এখান থেকে ঝটাঝট অ্যান্সার বলতে পারো, যেন ভুলে না যাও। ঠিক আছে? শর্টকাট রুলের দেখাবেন? ঠিক আছে এটা আবার এটা শর্টকাট। হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ এটা প্র্যাকটিস করো। স্যার বলো। না, এটা স্যার না, বলছি আগে- রুল 5 যেটা ছিল পাওয়ার অফ 10 ইজ ইনসিগনিফিক্যান্ট, হ্যাঁ ওখানে যেটা করেছিলেন 4.0 × 10⁶ ওটা দুটো হচ্ছে। এবার আমি যদি ওটা পুরোটাকে সংখ্যায় লিখি তাহলে তো একটা আসবে, তো মানে হ্যাঁ, একই ভ্যালু না। দুটো সিগনিফিক্যান্ট নাম্বার হবে। হ্যাঁ তোমার রিপ্রেজেন্টেশনটা দেখতে হবে, রিপ্রেজেন্টেশনটা কি আছে তার উপর ডিপেন্ড করবে সিগনিফিকেন্ট ফিগার কি আছে। তোমার রিপ্রেজেন্টেশন যদি ওই যে যেমন ধরো 3.2 × 10⁴ এইভাবে দেওয়া থাকে, তাহলে তোমার ওটা সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 2। ঠিক আছে? আর যদি দেখা যায় 3 পয়েন্টটা সরিয়ে দিল, মানে 32000 হয়ে গেল, ঠিক আছে, তখন তোমাকে এবার আবার তখন তোকে কি হবে সেখানে দেখো, চেক করে দেখো 2 হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। তোমার রিপ্রেজেন্টেশন যা থাকবে সেটা সিগনিফিকেন্ট ফিগার বার করবে। ওকে? তুমি হ্যাঁ, যদি এখন স্যার। বলো যে পাই এর সিগনিফিকেন্ট ফিগার কটা, ইনফাইনাইট বলছো, কিন্তু পাইকে আমি যদি বলো না আমি 3.14 বলবো, তাহলে কি বলবে? 3টে সিগনিফিকেন্ট ফিগার। তারপরে রিপ্রেজেন্টেশনটা কি আছে, তোমার পাই দেওয়া আছে না 3.14 দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করবে সিগনিফিকেন্ট ফিগারটা কি হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তবে তোমার যেটা তোমার ধরো কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে সেটাকে তুমি আর ম্যানিপুলেট করবে না, তোমাকে যেভাবে দেওয়া রয়েছে সেইটাকেই তুমি সিগনিফিকেন্ট ফিগারে কাউন্ট করবে। তোমার যদি 10⁴ দেওয়া থাকে তাহলে তুমি সেইভাবে লিখবে। ওকে, সেইভাবে ক্যালকুলেট করবে। আর যদি বলা হয় না ভেঙে দেওয়া রয়েছে, তাহলে যা দেওয়া রয়েছে সেটাকে তুমি রুলে ফেলে দেবে। ওকে হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকবে, নেক্সট আমরা এখান থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।